আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা ধারকের সার্কিট সমাধান আলোচনা করব। আসলে সার্কিট সমাধান নয়, বোর্ড প্রশ্ন সমাধান। তার আগে মনে করাই দেই, আমরা এই চ্যাপ্টারে কিন্তু এটা আমাদের অষ্টম ভিডিও। আমরা অলরেডি এর আগে এই চ্যাপ্টারে 7টা ভিডিও আপলোড দিছি, ঠিক আছে। দুইটা হচ্ছে কুলম্বের সূত্রের উপর, একটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের উপর, একটা হচ্ছে তড়িৎ বিভবের উপর। তড়িৎ বিভবের যেটা দিছি ওটার মধ্যে তড়িৎ বিভব তড়িৎ প্রাবল্য দুটোটা সম্পর্ক পড়াইছি। তারপর হচ্ছে ধারকের এরপরেও কিন্তু আরো দুইটা ভিডিও আসছে। ও আচ্ছা, প্রাবল্য এবং বিভব সম্পর্কিত বোর্ড প্রশ্ন সমাধানের একটা ভিডিও দিছি, পঞ্চম ভিডিও। ষষ্ঠ আর সপ্তম দিছি ধারকের। ষষ্ঠ ধারকের বেসিক ভিডিও ছিল, সপ্তম ধারকের ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল। এটা হচ্ছে ধারকের বোর্ড প্রশ্ন সমাধান। ঠিক আছে, বোর্ড প্রশ্ন সমাধান করব আমরা। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে বলে নেই, আমাদের চকবাজারের চট্টগ্রামে অফলাইন ব্যাচের ঠিকানা হচ্ছে এটা, আর এটা হচ্ছে যোগাযোগ নাম্বার। তোমরা এখানে যোগাযোগ করে চলে আসতে পারো যারা আমার কাছে অফলাইনে পড়তে চাও চট্টগ্রামে। আর তোমরা না আসলে তোমাদের ছোট ভাই বোন বা তোমাদের জুনিয়র বা তোমাদের আত্মীয় স্বজন থাকলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে বলবা। দেখো, আমাদের এই বোর্ড প্রশ্ন সমাধানের এই চ্যানেলে আমাদের এইচএসসি 24 এবং এইচএসসি 22-এর বোর্ড প্রশ্নগুলা সমাধান আছে। তাহলে তোমরা আমাদের যদি প্লে লিস্টে যাও তাহলে এই সমাধানগুলো পাবা। তো এই ভিডিওতে আমরা আলোচনা করার ট্রাই করেছি এইচএসসি 25 ব্যাচে যে বোর্ড প্রশ্নগুলো আসছে, এইচএসসি ধরো 21 ব্যাচে যে প্রশ্নগুলো আসছে, এইচএসসি ধরো 19 ব্যাচে, এইচএসসি ধরো 18 ব্যাচে, এরকম টাইপের এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করেছি। স্যার এইচএসসি 20 ওরা তো অটোবাস, ওরা তো পায় না, এটা ওদের পরীক্ষা হয় নাই তো। তাহলে এগুলা যেহেতু আছে তাই আমরা এগুলো গেলাম না। তোমরা এগুলো আমাদের প্লেলিস্টে বোর্ড প্রশ্নের সমাধান দেখলে ধারক সহ সব টপিকেরই পেয়ে যাবা। আর এইগুলো আমরা আজকে আলোচনা করার ট্রাই করব। তো আমরা আমাদের প্রবলেম সলভিং এ চলে যাই। এটা ময়মনসিংহ বোর্ড 2025। খুবই সিম্পল একটা ধারক দেখা যাচ্ছে। এই দুইটা ধারক সমান্তরালে আছে, এরপর এর সাথে শ্রেণীতে আছে। 10 ভোল্টের একটা ব্যাটারির সাথে যুক্ত করছে। বর্তনীর তুল্য ধারকত্ব খুবই ইজি। সবার আগে সিপি বের করে ফেলতে হবে আমাদেরকে। C1 প্লাস C3, তাহলে কত? 3 মাইক্রোফ্যারাডে প্লাস কত? 2 মাইক্রোফ্যারাডে, তাহলে এটা 5 মাইক্রোফ্যারাডে। এরপর এই 5 মাইক্রোফ্যারাডে এই C2 এর সাথে সমান্তরালে আছে, তাহলে 1/CS ইকুয়াল টু 1/CP প্লাস 1/C2। ঠিক আছে, বোঝা যাচ্ছে সবার? আচ্ছা, তাহলে এখান থেকে দেখো তো 1/5 প্লাস 1/1 অ্যাকচুয়ালি, তাহলে এটা 5, এটা 1 প্লাস 5 মানে অ্যাকচুয়ালি 6/5। তাহলে সুতরাং CS ইকুয়াল টু 5/6 মাইক্রোফ্যারাডে। কেউ চাইলে এটাকে এখন তুমি 10 ইনভার্স 6 দ্বারা গুণ করে ফ্যারাডেতে নিয়ে যেতে পারো। কথা ক্লিয়ার? তাহলে এটা সহজ জিনিস, এত সহজ জিনিস খুব কমই দেয় গতে। এটা 3 নাম্বার, এটা সবাই পারা উচিত। এবার আসো ঘ নাম্বারে যদি যাই, বলছে বর্তনী থেকে অধিক পরিমাণে সঞ্চিত শক্তি পেতে কিভাবে সংযোগ দিতে হবে। এখানে দুইটা সমান্তরালে একটা শ্রেণীতে আছে। অধিক পরিমাণে আমরা জানি, দেখো আগে আমরা জানি সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার। তাহলে এখানে ব্যাটারি যেহেতু 10 ভোল্ট, এটা ফিক্সড, তাইলে ধারকগুলোর বিন্যাসে যদি চেঞ্জ এনে আমি ধারকত্ব পাল্টাতে পারি। ধারকত্ব ইউ, সঞ্চিত শক্তি হচ্ছে ধারকত্বের সমানুপাতিক। তাহলে আমি সি যত বাড়াতে পারবো, ধারকত্ব যত বাড়াতে পারবো, সঞ্চিত শক্তি আমার তত বেশি হবে। তাহলে দেখো, এই যে ধারকগুলাকে আমরা আচ্ছা, কয়েকটা একাধিক ধারককে কিভাবে সাজালে আমি সর্বোচ্চ ধারকত্ব পাবো বলতো? সমান্তরালে সাজালে ধারকত্বগুলা ডিরেক্ট যোগ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য সমান্তরালে সাজাতে হবে। দেখো, যেহেতু সঞ্চিত শক্তি ধারকত্বের সমানুপাতিক, যেহেতু সঞ্চিত শক্তি ধারকত্বের সমানুপাতিক, সেহেতু ধারকত্ব বেশি হলে সঞ্চিত শক্তিও বেশি হবে। আবার দেখো, ধারকত্ব সর্বাধিক হয়
ধারকগুলোকে, আচ্ছা এটা আবার তুল্য বলতে পারি আমরা, তুল্য ধারকত্ব সর্বাধিক হয় ধারকগুলোকে সমান্তরালে সংযোগ দিলে। তাহলে দিয়ে এবার সমান্তরালে সংযোগ দিয়ে আমরা সার্কিটটাকে আঁকবো। দেখো সমান্তরাল সংযোগ মানে এরকম তিনটা ধারককে এরকম হচ্ছিল কি সমান্তরালে দিতে হবে, দেওয়ার পর এখানে ব্যাটারি হচ্ছিল কি এটা ছিল এবার 10। তো এটা C1 C2 C3 এরা তিনজন যেহেতু সমান্তরালে আছে তাহলে সিপি কত হবে বলো তোমরা, ডিরেক্ট যোগ C1 প্লাস C2 প্লাস C3, ঠিক আছে এই বের করবা। দেন হচ্ছিল কি সর্বোচ্চ সঞ্চিত শক্তি ইউ ম্যাক্সিমাম বের করবা, হাফ সি ভি স্কয়ার, এখানে ভি এটা সিপি ভি স্কয়ার, তাইলে তো এখান থেকে হচ্ছিল এটা ডাইরেক্ট চলে আসবে এত জুল। বলো কারো কোনো বুঝতে অসুবিধা? তাইলে ধারকগুলোকে কিভাবে সাজাতে হবে বলো তো, সমান্তরালে। সর্বোচ্চ যদি আমরা সঞ্চিত শক্তি পেতে চাই তাহলে ধারকত্ব সর্বাধিক হতে হবে। ধারকত্ব সর্বাধিক হবে কখন? যখন আমাদের ধারকগুলোকে আমরা সমান্তরালে সাজাবো। কথা ক্লিয়ার? তাহলে আমরা এটা বুঝতে পারছি আশা করি। খুবই সিম্পল টাইপের একটা প্রবলেম ছিল, এরপর এটাতে চলে যাই। আচ্ছা এখানে এটা আমাদেরকে বোঝার জন্য এই ধারক এই যে এটা হচ্ছে সিলেট বোর্ড 2025 আসছে, যথেষ্ট ভালো একটা কোশ্চেন। এটা বোঝার জন্য আমি তোমাদেরকে এটা কিন্তু হচ্ছে হলো আমাদের ধারকের প্রথম ভিডিও, অর্থাৎ এই চ্যাপ্টারের 6 নাম্বার ভিডিওতে এটা আলোচনা করেছি। এটা যদিও করিনি কিন্তু কনসেপ্ট একদম কাছাকাছি। দেখো তারপরেও যারা এই কনসেপ্টটা শিখতে চাও জানতে চাও তারা আমাদের ইউটিউব চ্যানেলে এসে এই যে প্লে লিস্ট থেকে আমাদের এই যে স্থিরতরিত প্লে লিস্টটাতে ঢুকবা, স্থিরতরিত অধ্যায়ের দ্বাদশ শ্রেণী সেই চ্যানেলে প্লে লিস্টে ক্লিক করবা, একটা চ্যানেলে ঢুকলে দেখবা প্লে লিস্ট নামে একটা অপশন আছে, ওখানে তুমি চলে স্থিরতরিতে ঢুকবা। স্থিরতরিতে ঢুকে এই যে দেখো জাস্ট এই যে স্পেশাল ক্যাপাসিটর প্রবলেম ফর অ্যাডমিশন টেস্ট এজ ওয়েল এজ এইচজিসি স্পেশাল ধারক, এটা লিখে এই ভিডিওটা তুমি দেখে নিবে। এই যে 35 মিনিটের একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখে নিলে এরকম তোমার আমার ধারণা সবগুলাই প্রবলেম সলভ হয়ে যাবে। আর তোমাদেরকে যে 22-23 সালে বোর্ড প্রশ্ন আছে এখানে বলতেছিলাম, এই যে দেখো ওয়ান শট সিকিউ তরিত, এই যে 22 সালের বোর্ড প্রশ্ন সমাধান আছে, এই যে 24 সালের সব বোর্ড প্রশ্ন সমাধান 22 আর 24 সব আছে। আর এগুলো হচ্ছে আমাদের এই চ্যানেল এই নতুন ভিডিওগুলো, এই যে এগুলো সব এখানে দেখো স্থির তরিতের কুলম 1 2 3 4 5 6 7 আজকে 8 নাম্বারটা আপলোড হচ্ছে। তাহলে আমরা আমাদের পড়ায় চলে আসি এখানে এটা। তাহলে আমরা এখানে হচ্ছে জাস্ট যতটুকু সলভ করার জন্য দরকার ততটুকু আমরা ইয়ে করব। চিত্র 1 এর ধারকত্ব কত? চিত্র 1 এ দেখো এখানে মাঝখানে একটা এই ডাইইলেকট্রিক পদার্থ ঢুকেছে, এইটুক পর্যন্ত এটা এটা এখানে একটা ডাইইলেকট্রিক পদার্থ আছে কে ধ্রুবক বিশিষ্ট, এখানে একটা ইলেকট্রিক পদার্থ আছে K1 বিশিষ্ট। এইটুকু এই এখন হচ্ছে হলো কি এই যে এই K2 এর এটা হচ্ছে D/2, এটা হচ্ছে D/2। তাহলে এখন এরা দেখো পাশাপাশি দুইটা ধারকের ন্যায় কাজ করবে, অর্থাৎ শ্রেণীতে দুইটা ধারকের ন্যায় কাজ করবে। তাহলে এখানে ধারকগুলো এরকম দেখো, এখন এখানে দুইটা ধারক এরকম, ঠিক আছে? এখানে হচ্ছে এটা 20 ভোল্টের কানেকশন দেওয়া হয়েছে। এখন এখানে দুইটা ধারক হয়ে গেছে, একটা C1 একটা কি C2, আর এটা একটা হচ্ছে হলো K1, এটা হচ্ছে হলো কি K2। তবে পাতগুলার মধ্যবর্তী দূরত্ব কিন্তু এখন অর্ধেক হয়ে গেছে, মানে এই ধারকের জন্য K2 ধারকের জন্য হচ্ছে হলো D/2, এটার জন্য D/2। তাহলে C1 তুমি কেন বাইর করবা? C1 এর হচ্ছে হলো এপসাইলন নট এই K1 এ, এপসাইলন নট কি K1 এ, দেখো এপসাইলন নট K1 এ ডিভাইড বাই D/2, যেটা হচ্ছে অর্ধেক হয়ে গেছে দূরত্ব। আচ্ছা আবার C2 হচ্ছে হলো কি হবে বলতো, এপসাইলন নট K2a ডিভাইড বাই, যেহেতু পাত ছোট নেওয়া হয় নাই তাহলে পাতের ক্ষেত্রফল কি আছে সেম আছে, তাহলে এটাও D/2। তো এরা যে কিভাবে আছে সমান্তরালে আছে, তো শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে 1 দিয়ে করতে হয়। তো এটা এমনিতেও আমি যদি এটা একটু গুণ করে এক লাইন একটু এখানে করে রাখি তাহলে একটু সোজা হবে। দেখো 2 এপসাইলন নট K1a ডিভাইড বাই হচ্ছে D, আর এখানে হচ্ছে 2 এপসাইলন নট K2a ডিভাইড বাই হচ্ছে D। এই তাহলে আমাদের এখান থেকে হচ্ছে আমরা জানি তুল্য ধারকত্ব। আবার এখানে ধারকগুলা কিভাবে আছে পাশাপাশি শ্রেণীতে, মানে যে দুইটা ডাইইলেকট্রিক ধ্রুবকের কারণে এখানে এই যে এই অংশটুকু একটা ধারক হিসেবে কাজ করবে, যে এটা মিলে আবার এটা মিলে আরেকটা ধারক হিসেবে কাজ করবে। তোমরা ধারক পাশাপাশি আছে তাই শ্রেণীতে। তাহলে 1/CS ইকুয়াল টু হচ্ছে 1/C1 প্লাস 1/,
এটা দেখো আমি যদি করি 1/cs মানে হচ্ছে এটা 1/c1 মানে হচ্ছে পুরো উল্টোটা, d বাই হচ্ছে চলে যাবে 2 এপসাইলন নট k1a, আর এটা চলে আসবে হচ্ছে কত, d বাই হচ্ছে 2 এপসাইলন নট, তাইলে k2a, k2a। তাহলে এখান থেকে আমি যদি করি, এখান থেকে কিছু চাইলে আমি হচ্ছে এই লসাগু করতে পারি, করি, সমস্যা কি। তাহলে 2 এপসাইলন নট k1 k2a এরকম। তাহলে উপরে হচ্ছে d k2 প্লাস হচ্ছে এই d এই d k1 এই এরকম। তাহলে সুতরাং সিএস টা হবে কত, উল্টাটা 2 এপসাইলন নট k1 k2, অনেক সহজ, সহজ জিনিসকে জটিল হয়ে যাচ্ছে না, d k1 প্লাস d k2। এবার এভাবে মান বসাই দেব। দেখো এপসাইলন নট 2 ইনটু 8.854 ইনটু 10 ইনভার্স 12, k1 কত, এই যে k1 দেওয়া আছে 2, k2 কত 5, এই যে k1 k2, এ দেওয়া আছে 1.5 মিটার স্কয়ার, 1.5 মিটার স্কয়ার, এটাকে আর কিছু দেওয়ার দরকার নেই, ডিভাইডেড বাই হচ্ছে d k1 মানে d ইনটু k1 k প্লাস k2, k1 এটা 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 k2, d টা কত 0.02, তাহলে 0.02 ইনটু k1 মানে হচ্ছে 2 প্লাস 0.02 ইনটু 5, এখান থেকে ধারকত্ব তোমার যা চলে আসবে তাই আমি এখানে ক্যালকুলেশন করে চাইলেই সুতরাং সিটা বের করে দেখাতে পারি, সিএস বা সি। এখন এখান থেকে ক্যালকুলেশন করো, কেউ চাইলে এখানে মানটা বের করে ফেলতে পারো, এখানে মানটা বের করে ফেলতে পারো, এগুলো মান বসে এখানে বের করো, তারপর এখানে C1 আর C2 এর মানগুলো এখানে বসে তাইলেও করে ফেলতে পারো তোমরা। আচ্ছা, আমি যদি এখানে এই ক্যালকুলেশনটা করি, 2 ইন্টু 8.854 ইন্টু 10 ইনভার্স কত 12 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 1.5, এই ভাগ হচ্ছে 0.02 ইন্টু 7। আমি দেখতে পাচ্ছি আমার এটা আসলো হচ্ছে 1.9 ইন্টু 10 ইনভার্স 9 ফ্যারাডে। তাহলে আমাদের প্রথম চিত্র 1 এর ধারকত্ব এটা। আবারও বলছি, এখানে k1 k2 এই ডাইইলেকট্রিক পৃষ্ঠ পদার্থ জনটা আলাদা আলাদা দুইটা ধারক হিসেবে, এখানে একটা ধারক এখানে একটা ধারক হিসেবে কাজ করবে। এই k1 এর জন্য এখানে একটা ধারক এখানে একটা ধারক, তারপর সেই তাহলে প্রথম ধারকের ধারকত্ব এটা, দ্বিতীয় ধারকের ধারকত্ব এটা, এভাবে বিন্যাসটা এরকম। তারপর এর শ্রেণীতে আছে, শ্রেণীতে তুল্য ধারকত্ব বের করবা। কেউ চাইলে এখানে মানগুলা বসায়া এখানে এত ফ্যারাডে বের করে নিবা, এখানে মানগুলা বসায়া এখানে এত ফ্যারাডে বের করে নিবা, তারপরে এই ফ্যারাডে গুলা তুমি এখানে বসায়া এখান থেকে ডিরেক্ট সিএস বের করতে পারো, কেউ এরকম জটিল করতে না চাইলে। ওকে, এরপরে আমাদের পরের প্রবলেম দেখতে পাচ্ছি, চিত্র 1 এবং চিত্র 2 এর সঞ্চিত শক্তির কোনো পার্থক্য হবে কিনা। অবশ্যই পার্থক্য হবে। প্রথম ক্ষেত্রে ধারকত্ব পাইছি কত, সি 1.9 ইন্টু, এই যে প্রথম ক্ষেত্রে সি হচ্ছে 1.9 ইন্টু 10 ইনভার্স কত 9 ফ্যারাডে। তাহলে ভি দেওয়া আছে কত যেন 20 ভোল্ট। তাহলে সুতরাং সঞ্চিত শক্তি প্রথম ক্ষেত্রে ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার। দেখো হাফ সি হচ্ছে 1.9 ইন্টু 10 ইনভার্স 9 ভি স্কয়ার মানে 200 স্কয়ার 20 স্কয়ার, তাহলে এটা ইন্টু হচ্ছে 400 ইন্টু হচ্ছে 0.5। আমি দেখতে পাচ্ছি 3.8 ইন্টু 10 ইনভার্স 7 জুল, এরকম কিছু আসতেছে, 3.8 ইন্টু 10 ইনভার্স 7 জুল। তোমাদের এটা আসে কিনা তোমরা ক্যালকুলেশন করে একটু দেখো। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এখানে উপরে k1 এর একটা ডাইইলেকট্রিক পদার্থ রাখছে পুরো জায়গা জুড়ে, হ্যাঁ, আর নিচে আরেকটা k2 ডাইইলেকট্রিক পদার্থ বিশটা রাখছে। তাহলে উপরে অর্ধেক হচ্ছে k1, নিচে অর্ধেক হচ্ছে k2, তাহলে এরা পরস্পর সমান্তরাল। এখানে একটা, এই জায়গায় একটা ছোট ধারক, এই জায়গায় এই যে এখানে দেখো এইটা একটা ধারক, নিচে আরেকটা ধারক, এই যে পাতগুলা। এবং যেহেতু অর্ধেক পাতগুলা এখন অর্ধেক অর্ধেক, তাহলে ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে, তাহলে ক্ষেত্রফল অর্ধেক, কিন্তু পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব ডি থাকবে, ডি। দেখো পাত দুইটা একই জায়গায় আছে, খালি জাস্ট মাঝখান দিয়ে হচ্ছে ভাগ হয়েছে, তাহলে হচ্ছে ক্ষেত্রফল অর্ধেক হয়েছে। তাহলে এখানে এই দুইটা যেহেতু উপরে নিচে এখানে কানেক্টেড, এই ধারকটাও আর এই ধারকটা দুটোটা এখানে কানেক্টেড, এই ধারকও আর এই ধারকও এখানে কানেক্টেড, তাহলে এরা পরস্পর সমান্তরাল আছে। তাহলে দ্বিতীয় চিত্রে দেখো, দ্বিতীয় চিত্রে জিনিসটা হচ্ছে এরকম। এখন এই ধারকগুলো হচ্ছে এই C1 আর C2। এবার দেখো
আমাদের এই জায়গায় যদি আমরা হিসাব করি, এটা C1, এটা ধরো C2, এটা হচ্ছে কত 20 ভোল্টই। তাহলে এবার আসো এই C1 কত হবে? C1 হবে এপসাইলন নট K1 A ডিভাইড বাই, এটা হবে এখানে কত A/2। এ ওভারঅল এই যেটা আছে সেই এর অর্ধেক হবে, কারণ এই যে দেখো এইটুকু অর্ধেক, যেখানে ওরা দিয়েও দিছে এটা A/ অর্ধেক, তোমাকে না দিলেও এগুলো বুঝে নিতে হতো, ঠিক আছে। A/2/D। আর C2 হচ্ছে হলো এপসাইলন নট K2 A/2 ডিভাইডেড বাই হচ্ছে D। যেহেতু এরা কিভাবে আছে, দুজন সমান্তরাল আছে, তাইলে তাদের ডিরেক্ট যোগফলটাই হচ্ছে হলো এটা। তাহলে C1 এবং C1 হচ্ছে এপসাইলন নট K1 A/2/D প্লাস এপসাইলন নট K2 A/2/D। দেখো এই যে এই জিনিসটা এখন আমরা এটা সহজেই তো করতে পারি, তাই না? ধারকত্ব হচ্ছে D, যদি হচ্ছে এটা নেই তাহলে এপসাইলন নট, দেখো K1 A/2 প্লাস হচ্ছে এপসাইলন নট K2 A/2। শেষ তো। এখানে এবার মান বসায় দাও তুমি। এপসাইলন নট 8 পয়েন্ট, তুমি চাইলে এপসাইলন নট এটাকে হাফ, এটা সহ বাইরে কমন নিয়ে ফেলতে পারো। দেখো এপসাইলন নট A/2 যদি তুমি বাইরে কমন নাও, বাকি থাকে K1 প্লাস K2, এই তো ডিভাইড বাই হচ্ছে D। তাহলে আমরা এভাবেও করতে পারি, এপসাইলন নট 8.854 ইন্টু 10 ইনভার্স 12 ইন্টু হচ্ছে হলো 1.5 ভাগ হচ্ছে হলো 2 ইন্টু হচ্ছে হলো K1 আর K2 এর যোগফলটা কত 7 ভাগ হচ্ছে হলো D হচ্ছে 0.02। আমি দেখতে পাচ্ছি এটা आंसर আসছে হলো 2.32 ইন্টু 10 ইনভার্স 9 ফ্যারাডে। তাহলে সুতরাং সঞ্চিত শক্তি এবার কত হবে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে? ইউ প্রাইম দিয়ে এটাকে হাফ সিবি স্কয়ার, এই সিপিভি স্কয়ার। তাহলে এটা হাফ, সি তো উপরে পাইলাম 2.32 ইন্টু 10 ইনভার্স 9, ভি স্কয়ার কত ভি 20 স্কয়ার। তাহলে এটা কত আসে ইন্টু 400 ইন্টু 0.5। আমি দেখতে পাচ্ছি এটাতে আসলে হচ্ছে 4.64 ইন্টু এতজন। তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে বলছে চিত্র 1 এবং চিত্র 2 এর সঞ্চিত শক্তির কোনো পার্থক্য থাকবে কি? অবশ্যই পার্থক্য থাকবে, এটা বড়। দেখো দ্বিতীয় ক্ষেত্রে সঞ্চিত শক্তি কি হয়েছে? বেশি হয়ে গেছে। প্রথম ক্ষেত্রে সঞ্চিত শক্তি তুলনামূলক কম নাকি? হ্যাঁ নাকি সরি, হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে সঞ্চিত শক্তি তুলনামূলক বেশি। এখানে হচ্ছে 3.8 ইন্টু 10 ইনভার্স 7, আর এখানে হচ্ছে হলো কি 4.64 ইন্টু 10 ইনভার্স 7। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সঞ্চিত শক্তিটা কি তুলনামূলক বেশি, এবং পার্থক্যটা তুমি চাইলে বের করে দেখাতে পারো যে ডেল ইউ ইউ প্রাইম মাইনাস ইউ, যতটুকু আসে আর কি। পারবা না ইনশাআল্লাহ? আশা করি পারবা তোমরা। এর পরের প্রবলেমে চলে যাই। এখানে বলছে বর্তনীর তুল্য ধারকত্ব বের করো। এই দুইটা ধারক কিভাবে আছে শ্রেণীতে, এই দুইটা তুল্য ধারক সমান্তরালে। এরপর এটার সাথে এটা কিন্তু ব্যাটারি, এটা ধারক হয়ে গেছে, এটা ব্যাটারি। আর এখানে হচ্ছে হলো C1, তখন এটা এবং C4 এরা কিভাবে আছে শ্রেণীতে। দেখো এই দুইটা সমান্তরালে। তাহলে সবার আগে আমাদের তুল্য ধারকত্ব বের করার জন্য সিপিটা বের করতে হবে। সিপি হচ্ছে C2 প্লাস C3, এটা কত 15 আর 10 25 মাইক্রোফ্যারাডে। আর ওভারঅল 1/CS দেখো, তাহলে ওভারঅল ধারকত্ব 1/C1 প্লাস 1/25 প্লাস হচ্ছে কত 1/C4, মানে এটা হলো সিপিটা, এখানে এটা কি সি। তাহলে দেখো তো 1/C1 হচ্ছে হলো 5 প্লাস হচ্ছে 1/25 প্লাস হচ্ছে 1/20। তাহলে আমি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হলো 100, এটা হচ্ছে 5 20 প্লাস হচ্ছে হলো এটা 4 প্লাস হচ্ছে হলো এটা 5। তাহলে এটা কত 29 ডিভাইড বাই 100। তাহলে সুতরাং সিএস টা কত হবে বলো তো 100 ডিভাইড বাই 29। 100 ডিভাইড বাই 29 কত আসে 100 ভাগ 29। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 3.45 এত দিলেই হচ্ছে হয়ে যাচ্ছে মাইক্রোফ্যারাডে। কেউ চাইলে এটাকে 10 ইনভার্স 6 দ্বারা গুণ করে ফ্যারাডেতেও নিতে পারো। তাহলে আবারও বলি এই দুটোটা শ্রেণীতে, তাহলে এই এটা মিলে সমান্তরালে, বারবার শ্রেণী বলে ফেলতেছি, এই দুটো সমান্তরালে। এরপর এই তিনোটা হচ্ছে কি এই দুইটা মিলে তো একটা, তখন এই তিনোটা হচ্ছে C1 সিপি এবং C4 কি শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে তুল্য ধারকত্ব বের করে ফেললাম। এটা কত 3.45 মাইক্রোফ্যারাডে। ভিডিও কি ঠিকঠাক মতো রেকর্ড হচ্ছে? কালকে হচ্ছে এই ভিডিও রেকর্ড একবার করে আবার এখন আবার করা লাগছে। কালকে ওই বিল্ডিং আমি বলছিলাম না মাঝে মাঝে আমাদের বিল্ডিং কাঁপে, এটাই গত কালকে হচ্ছে ভিডিও হয়েছে 1 ঘন্টা
উপরে রেকর্ড করার পর দেখি যে ভিডিও কাটতেছে, পরে আবার ভিডিও ডিলিট করে দিচ্ছি। দেখো এখানে বলছে হচ্ছিল বর্তনীর কোন ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ সবচেয়ে বেশি হবে, তার মানে সবগুলার মধ্যে সঞ্চিত শক্তি বের করতে হবে। তো তুমি পুরা বর্তনীর ধারকত্ব পেয়ে গেছো, সি পুরা বর্তনীর সি ইকুয়াল টু 3.45 মাইক্রোফ্যারাডে, তার মানে হচ্ছে 3.45 ইন্টু 10⁻⁶ ফ্যারাডে। দেখো ধারকের প্রত্যেকটা এখানে পুরা বিন্যাসটার মধ্যে প্রত্যেকটা ধারকের সঞ্চিত শক্তি বলো বা প্রত্যেকটা ধারকের সঞ্চিত চার্জ অথবা প্রত্যেকটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার জন্য সবার আগে কাজ হচ্ছে পুরা বর্তনীর তুল্য ধারকত্ব বের করা করছি। এরপরে পুরা বর্তনীর কিউটা বের করে ফেলবা। পুরা ধারকটা, চারটা ধারক মিলে তো এখানে একটা ধারক, এই ধারকটার মধ্যে মোট সঞ্চিত চার্জ কত, সি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু সিভি। এখানে সি হচ্ছে কোনটা, এই যে সিএস টা, সিএস যেটা পাইছি সেই সিএস, এই সিএস ইকুয়াল টু কত 3.45 ইন্টু 10⁻⁶, ভোল্টেজ কত এই 10 ভোল্ট, তাহলে এটা হচ্ছে 3.45 ইন্টু 10⁻⁵ ভোল্ট, এত কুলম, ভোল্ট না কুলম, এত কুলম। এবার দেখো এই যে এই কিউটা পাইছি আমরা সিএস দিয়ে, তাই না? এই সিএস এর মধ্যে কে কে আছে, এই সিএস এর মধ্যে আছে এখানে একটা সিপি, এখানে একটা সি1, এখানে একটা সি2, তাহলে এরা তিনজন শ্রেণীতে, তাহলে বলো তো তিনজনের চার্জ সমান হবে না, তিনজনের মধ্যে সঞ্চিত চার্জ, তাহলে ওইটা হবে এদের তুল্য চার্জের সমান, মানে তুল্য ধারকত্ব দিয়ে যেই চার্জটা বের করছি, তাহলে এটাই হবে হচ্ছে কি Q1, এটাই হবে কিউপি, এটাই হবে কি Q4। দেখো চার্জ গুলা যখন বের হয়ে যাবে তখন চাইলে এখানে আমরা ভি গুলা বের করে ফেলতে পারি, ভি ইকুয়াল টু Q1/C1, এখানে কিউপির সাথে পাবো আমরা ভিপি, ভিপি ইকুয়াল টু কিউপি ডিভাইড বাই হচ্ছে কি সিপি, আর ভি4 পাবো কিউ4 থেকে, ভি4 ইকুয়াল টু কিউ4 ডিভাইড বাই সি4, এভাবেই আমরা জানি। এবার আসো কিউ1 কত, এই যে 3.45 ইন্টু 10⁻⁵ ডিভাইডেড বাই সি1 কত, সি1 দেখো 5 মাইক্রোফ্যারাডে, তাহলে এটা 5 ইন্টু 10⁻⁶, তাহলে ভাগ হচ্ছে হলো 5 ইন্টু 10⁻⁶। এরকম কেন আসতেছে, 3.45 ইন্টু 10⁻⁵ ভাগ হচ্ছে হলো 5 ইন্টু 10⁻⁶, এটা আসছে 6.9 ভোল্ট, আমার আসছে 6.9 ভোল্ট। তারপর এটা তোমরা হচ্ছে হলো এই 3.45 ইন্টু 10⁻⁵ ভাগ হচ্ছে হলো এটা 3. দেখো 3.45 ইন্টু 10⁻⁵, নিচে হচ্ছে হলো কত, সিপিটা কত, এই যে সিপি আমরা আগের ইয়াতে বাইর করছি, সিপি কত আসছিল মনে আছে 25 মাইক্রোফ্যারাডে, তাহলে 25 ইন্টু হচ্ছে হলো কি 10⁻⁶, এটা কত আসে, ভাগ হচ্ছে হলো 25 ইন্টু 10⁻⁶, 3.45 ইন্টু 10⁻⁶, তো ভাগ হচ্ছে হলো 25 ইন্টু 3.45 ইন্টু 10⁻⁵ হচ্ছে হলো 5, ভাগ হচ্ছে হলো 25 ইন্টু 10⁻⁶, এটা আসছে 1.38 ভোল্ট। তারপর লাস্টেরটা দেখি Q4 তো একই, এগুলোই তিনটা মান একই, তো 3.45 ইন্টু 10⁻⁵, C4 কত, C4 হচ্ছে হলো C4 দেখো 20 মাইক্রোফ্যারাডে, তাহলে 20 ইন্টু 10⁻⁶, দেখো 3.45 ইন্টু 10⁻⁵ ভাগ হচ্ছে হলো 20 ইন্টু 10⁻⁶, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1.725। তাইলে এবার তোমাদের কাজ হচ্ছে হলো, দেখো আমাদের এই জায়গায় হচ্ছে হলো এগুলাকে সুন্দর করে, এখন আমরা V1 ভিপি V4 পেয়ে গেছি। এবার এই ভিপি এখানে একটা তুল্য বিভব পার্থক্য দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হলো সিপি দিয়ে বের করছি। আমরা জানি সিপির মধ্যে সমান্তরালে যারা থাকে তাদের উভয়ের বিভব পার্থক্য সেম হয় এবং সেটা হয় ভিপির সমান। তাহলে এই যে সিপির মধ্যে আছে হচ্ছে হলো C2 এবং C3, তাহলে এখানে আমরা পেয়ে যাব এই যে ভিপিটা হবে V2 এবং কি V3 সমান, V2 এবং V3, C2 এবং C3 এর দুইটা পাতের বিভব পার্থক্যগুলো সমান সমান হবে এবং সেটা হবে তাদের তুল্য ধারকত্ব দিয়ে নির্ণীত বিভব পার্থক্যের সমান। আমরা গত ভিডিওতে এগুলো আলোচনা করেছিলাম। তাহলে এই V2 V3 পাওয়ার পর আমাদের দেখো আমাদের কাজ হয়ে গেছে, এই আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের সঞ্চিত শক্তিগুলো বের করতে হবে। তাহলে U1 ইকুয়াল টু কি
হাফ c1 v1 স্কয়ার, বের করে ফেলো। u2 ইকুয়াল টু কি হাফ c2 v2 স্কয়ার, u3 ইকুয়াল টু হাফ c3 v3 স্কয়ার, আর u4 যেটা সেটা হচ্ছে হাফ c4 v4 স্কয়ার। দেখো আমাদের এখানে হচ্ছে হলো u1 টা হাফ cb স্কয়ার, u1 দেখো u1 কথা বুঝি, u1 u2 u3 u4 এই যে চারটা এখানে দেখো প্রত্যেকটা যে আমাদের সি গুলা সব তো জানাই আছে, সি গুলা এখানে মাইক্রোফ্যারাডেতে আছে, 10 ইনভার্স 6 দ্বারা গুণ করে ফ্যারাডেতে বসাবা। বাট v1 টা দেখো এখানে পাইছি এই যে, v2 v4 টা পাইছি এই যে, তাহলে এখানে এই দুইটা অলরেডি শেষ। তারপর হচ্ছে এই জায়গায় ভিপি পাওয়ার পর আমরা এখানে v2 আর v3 পাইছি, তাহলে এগুলো এখানে বসাইতে পারি। কেউ চাইলে এখান থেকে হচ্ছে কিউ গুলোও বের করতে পারবা, এই যে ভি গুলা যখন তুমি পেয়ে গেছো তখন চাইলে কিউ গুলা, কিউ দুইটা তো অলরেডি বের হয়ে আছে, চাইলে এই দুইটাও বের করা যাবে। কিউ বের করে তুমি এই যে কিউ1 দেখো এই কিউ2 ইকুয়াল টু হচ্ছে তুমি c2 v2 এটা দিয়ে বের করতে পারো। তারপর কিউ3 টাও বের করতে, v3 যে জানো তাহলে c3 v3 দিয়ে এটাও বের করতে পারবা। চার্জ যদি জানতে চাই কখনো ওইভাবে করবা। আবার চার্জ জানলে তুমি চাইলে হচ্ছে কি সঞ্চিত শক্তি সবগুলারটা এই যে কিউ স্কয়ার বাই 2c, মানে আসলে u1 হবে হচ্ছে q1 ডিভাইড বাই 2c1, ঠিক আছে। এভাবে এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারো। কেউ চাইলে u ইকুয়াল টু হাফ qv, তাহলে এটা দিয়েও করতে পারো q1 v1 দিয়ে। যখন তুমি কিউ গুলা জেনে যাবা সবগুলার কিউ জানলে তখন তুমি এই দুইটা সূত্রে যে কোনোটা অ্যাপ্লাই করেও করতে পারো। এগুলো হলো প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে পারবা ইনশাআল্লাহ। দেখো এগুলো কিন্তু ডিটেইলস কিভাবে সলভ করতে হয় সেগুলো আগের ভিডিওতে দেখানো হয়েছে না, তারপরে এখানে আমি বললাম সুন্দর করে। এবার দেখো এর পরের প্রবলেমে চলে যাই। 20 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের দুটি ধাতব পাতকে 3 সেন্টিমিটার ব্যবধানে রাখা হয়েছে। পরবর্তীতে কে 5 এবং 2 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি ব্লক পাতদ্বয়ের মাঝখানে রেখে ধারকত্ব নির্ণয় করা হলো। প্রথম ক্ষেত্রে পাতদ্বয় সম্পূর্ণ চার্জিত হলে সঞ্চিত শক্তি কত? প্রথম ক্ষেত্রে যখন হচ্ছে কাগজ রাখে নাই, সঞ্চিত শক্তি ইকুয়াল টু কি হাফ সিভি স্কয়ার, ভি কত 200 ভোল্ট, সিটা জানি না। তো আবার সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি, এপসাইলন নট হচ্ছে 8.854 ইনটু 10 ইনভার্স 12, ওখানে কোনো কে নাই। দেখো পরবর্তীতে কে ঢুকাইছে যে, মানে কে এই ডাইইলেকট্রিক ধ্রুবক বসাইছে। এটা ইনটু ক্ষেত্রফল হচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার স্কয়ার, 20 ইনটু 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই ডি কত, ডি দেওয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার ব্যবধানে, তাহলে 0.03 মিটার। এখান থেকে তুমি হচ্ছে কি এটা পেয়ে যাবে 8.854 ইনটু 10 ইনভার্স 12 ইনটু 20 ইনটু 10 ইনভার্স ডিভাইডেড বাই 0.03। আমি দেখতে পাচ্ছি 5.9 ইনটু 10 ইনভার্স কত 13 ফ্যারাডে আসছে। তো এটা যদি হয়ে যায় এবার, সুতরাং ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার, হাফ সি এটা বসাই দাও 5.9 ইনটু 10 ইনভার্স 13, ভি স্কয়ার কত 200 স্কয়ার বসাই দাও, ইনটু হচ্ছে 200 স্কয়ার ইনটু হচ্ছে 0.5। আমি দেখতে পাচ্ছি এটার উত্তর হচ্ছে 1.181 ইনটু 10 ইনভার্স 8 জুল। দেখো ঠিক আছে কিনা? ঠিক আছে, তাহলে এটার মাধ্যমে হচ্ছে আমরা কি বুঝলাম বলতো? দেখো এখানে শূন্য মাধ্যমে প্রথমে পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, পাত দুইটার ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফলটা সেন্টিমিটার স্কয়ার ছিল তাই মিটার স্কয়ারে নিয়ে গেছি, আর এটা সেন্টিমিটার ছিল মিটারে নিয়ে বসাইছি। এপসাইলন নট এ বাই ডি যেহেতু বলে নাই প্রথমে কোন মাধ্যমে রাখছে, এটা ধরে নিচ্ছি শূন্য মাধ্যমে রাখছে, ধরে সি বের করলাম, তারপর ইকুয়াল টু হাফ সি বি স্কয়ার দিয়ে করে পেলাম। ভি কত, ব্যাটারি ভোল্টেজ 200, শেষ। এরপরে কি এটা আরেকটা আছে একই, যেহেতু ঘ নাম্বার আছে, এটা চট্টগ্রাম বোর্ডে আসছে 23-এ। প্রথম ক্ষেত্রের তুলনায় দ্বিতীয় ক্ষেত্রে ধারকের ধারকত্ব কিরূপ পরিবর্তন হবে? তাহলে প্রথম ক্ষেত্রে তো সি জানি, প্রথম ক্ষেত্রে সিটা অলরেডি জেনে গেছি। এটা সি কত আসছে জানো? একটু আগে বাইর করছিলাম তো সিটা, এই যে 5.9 ইনটু 10 ইনভার্স 13, 5.9 ইনটু 10 ইনভার্স কত 13 ফ্যারাডে। এবার দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু একটা ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ ঢুকাইছে এবং ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট পদার্থটা পুরাটা জায়গার জুড়ে রাখে নাই, মাত্র 2 মিলিমিটার জায়গা জুড়ে রাখছে, তার মানে ওর পুরুত্বটা 2 মিলিমিটার, এর দূর আর কি অনেক ছোট। ঠিক আছে, তো আমরা জানি পুরুত্ব বিশিষ্ট ডাইইলেকট্রিক ধারকত্ব হয়, এটা সি প্রাইম দিচ্ছি, এপসাইলন নট এ ডিভাইড বাই ডি মাইনাস টি ইনটু 1 মাইনাস 1 বাই কে, এরকম মনে পড়ে এরকম একটা সূত্র। এপসাইলন নট 8.854 ইনটু 10 ইনভার্স 12, এ হচ্ছে কত 20 ইনটু 10 ইনভার্স কত 4,
ডিভাইডেড বাই ডি হচ্ছে হলো 0.03 বিয়োগ টি পুরুত্ব হচ্ছে হলো কত 2 মিলিমিটার 2 মিলিমিটার হইলে 0.002 ইন্টু 1 মাইনাস 1 বাই কে কত 5 তাহলে দেখো 5 হচ্ছে 0.2 তাহলে 0.8 ইন্টু হচ্ছে হলো 0.8 ইন্টু হচ্ছে 0.002 বিয়োগ হচ্ছে হলো 0.03 এটা আমি দেখতে পাচ্ছি উপরে 0.0284 এটা আর উপরে কত আসে দেখো তো 8.854 ইন্টু 10 ইনভার্স কত 8.854 ইন্টু 10 ইনভার্স কত 12 ইন্টু 20 ইন্টু 10 ইনভার্স 4 ভাগ হচ্ছে হলো 0.0284 আমি দেখতে পাচ্ছি এখানে ডিরেক্ট হচ্ছে হলো ধারকত্ব আসতেছে হচ্ছে হলো 6.23 ইন্টু 10 ইনভার্স 13 ফ্যারাডে তাহলে দেখো ধারকত্ব কিন্তু আমরা যেহেতু মাঝখানে ডাইইলেকট্রিক পদার্থ রাখছি তাহলে ধারকত্ব আগের চেয়ে বেড়ে যাওয়ার কথা বাড়ছে কিনা আগে দেখি তো আগে ধারকত্ব ছিল এত 5.9 ইন্টু 10 ইনভার্স 13 এখন হচ্ছে হলো কি 6.23 ইন্টু 10 ইনভার্স 13 ওকে এটা বাড়ছে কিন্তু তাহলে সুতরাং ধারকত্বের পরিবর্তন ডেল সি ইকুয়াল টু কি সি প্রাইম মাইনাস সি ইকুয়াল টু যা আসে চেক করে দেখাই দাও খুব সম্ভবত হচ্ছে হলো কি 0.33 তো তাহলে হচ্ছে হলো 3.33 ইন্টু 10 ইনভার্স মনে হয় 14 ফ্যারাডে এইটুকু বাড়ছে পরিবর্তন হয়েছে ঠিক আছে এখন এই জিনিসটুকু তো হয়ে গেল এখন অনেকে বলতে পারে স্যার ধারকত্ব আমরা জানি মাঝখানে ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট যত হয় সেটার ধারকত্ব তত গুণ হয়ে যায় মানে আগে ধারকত্ব 10 হইলে এটা যদি মানে কে এটা যদি 5 হয় তাহলে 5 10 50 হয়ে যাওয়ার কথা এই মাঝখানে মানে এখানে ধারকত্ব এখন এটা মনে রাখবে তখনই যদি পুরা জায়গাটা জুড়ে তোমার হচ্ছে কি ডাইইলেকট্রিক ধ্রুবকটা রাখা হয় 5 কে বিশিষ্ট যে ইয়াটা ডাইইলেকট্রিক পদার্থটা সেটা যদি পুরোপুরি পুরো জায়গা জুড়ে রাখো মানে মাঝখানে কোনো খালি জায়গা না রাখো তাইলে তোমার শুরুতে যদি ধারকত্ব 10 ফ্যারাডে হয় কে যদি 5 হয় তাইলে সি প্রাইমটা হয়ে যাবে 5 ইন্টু সি মানে হচ্ছে 50 ফ্যারাডে তখন কথা বুঝিও পুরাটার মধ্যে শূন্য রাখা যদি পুরাটার মধ্যে মানে ডাইইলেকট্রিক পদার্থ রাখলে পুরাটার মধ্যে ডাইইলেকট্রিক পদার্থ না রাখলে তখন হচ্ছে এই যে এটা দেখো পুরা দূরত্বটা হচ্ছে 3 সেন্টিমিটার আর এটার পুরুত্ব হচ্ছে মাত্র 2 মিলিমিটার মানে তার মানে এখানে মাত্র 2 মিলিমিটার জায়গা জুড়ে হচ্ছে কি ডাইইলেকট্রিক পদার্থ রাখছি তার মানে বাকি জায়গাটা কি খালি শূন্যস্থান আছে না এই জন্য ধারকত্বটা একদম মানে কে গুণ হয় নাই মানে একটু বাড়ছে আর কি এখানে ডাইইলেকট্রিক পদার্থ রাখি সেটা যত চিকনি রাখি বা যত মোটাই রাখি এখানে ধারকত্ব অবশ্যই বাড়বে পারবো না আমরা ইনশাল্লাহ এই কনসেপ্টটা এর পরের প্রবলেমে চলে যেতে পারি দেখো বুঝতেছো সবাই না বুঝলে হবে না ভাই ও বোনেরা সবাই হচ্ছিল কি বুঝতে হবে এবার দেখেন চিত্র 1 চিত্র 2 এর কথা বলছে এখানে হচ্ছিল দেখো এখানে একটা ব্যাটারি লাগাইছে 220 ভোল্টে এই যে দেখো 220 আবার এটা আরেকটা চিত্র এই যে এখানেও একটা ব্যাটারি লাগাইছে হচ্ছিল কি 220 ভোল্টের এই দুইটা কানেকশন এখানে আমার প্রথমে বলছে হচ্ছে হলো চিত্র 1 এর C3 ধারকের পাদ্যের মধ্যবর্তী দূরত্ব এখানে সবগুলা ধারকের হচ্ছে কি ধারকত্ব হচ্ছে পাতগুলোর ক্ষেত্রফল হচ্ছে এত এখানে সবগুলো ধারকত্ব দেওয়া আছে প্রথম চিত্রে সি এই যে এইটার ধারকত্ব C3টা কত C3 হচ্ছে হলো 3 মাইক্রোফ্যারাডে মানে 3 ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাডে তো প্রতিটা ধারকের পাতের ক্ষেত্রফল হচ্ছে এটা তাহলে C3 এরও ক্ষেত্রফলটা হচ্ছে হলো কি 6 সেন্টিমিটার স্কয়ার তার মানে 6 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কয়ার বলো মানো সবাই মানো এই কথা মানে তারপর ধরো পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d ধরলাম এটা আমরা জানি না তো আমরা জানি c ইকুয়াল টু এপসাইলন নট a বাই কি d তাহলে সুতরাং এটা c3 লিখি তাহলে d ইকুয়াল টু হবে হচ্ছে এপসাইলন নট a বাই c3 তাহলে 8.854 ইনটু 10 ইনভার্স 12 a কত এই যেটা 6 ইনটু 10 ইনভার্স কত 4 ডিভাইডেড বাই c3 কত 3 ইনটু 10 ইনভার্স 6 তাইলে তো এখন পেয়ে যাব আমরা 8.854 ইনটু 10 ইনভার্স কত 12 ইনটু 6 ইনটু 10 ইনভার্স 4 ভাগ 3 ইনটু 10 ইনভার্স 6 দেখো এটা হচ্ছে 1.77 ইনটু 10 ইনভার্স
9 মিটার পেলাম আমরা। তার মানে হচ্ছিল C3 ধারকটার পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছিল 1.77 ইন্টু 10 ইনভার্স 9 মিটার, যেটাকে আমরা ন্যানোমিটারে নিলে 1.77 ন্যানোমিটার। ন্যানোমিটারে নেওয়ার দরকার নাই, মিটার রাখলেই হবে। তারপর আমি এটা বলে দিলাম আর এই ধারকের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব এটা। প্রত্যেক এখানে যতগুলা ধারক আছে সবার ক্ষেত্রফল এটা। আর কিন্তু ধারকত্ব সবার ভিন্ন 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 ধারকত্ব গুলা দেওয়া আছে। তাহলে ধারকত্ব জানলে সবার যেহেতু ক্ষেত্রফল সেম, তাহলে এবার ডিটা বাই করবো। C3 ইকুয়াল টু এপসাইলন নট A বাই ডি। ঠিক আছে, এই ডিটা হচ্ছে D3 আর কি, তৃতীয় ধারকের। ঠিক আছে, বেসিক্যালি সবার যেহেতু এটা আর এটা সেম, তার মানে ডি গুলার ভিন্ন ভিন্নতার কারণে কিন্তু সি গুলা ভিন্ন ভিন্ন আসতেছে এখানে। বুঝতেছো? এটা প্রথম চিত্রের শেষ কাজ। এবার দ্বিতীয় চিত্রে আমাদের কাজ করতে হবে। বলছে চিত্র 1 এবং চিত্র 2 এর উভয় বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে 200 ভোল্ট 20 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো, প্রতিটি পাতের ক্ষেত্রফল এত। চিত্র 1 এবং চিত্র 2 এর C1 ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ একই কিনা। মানে আমাদের এই যে C1 টা আছে এটার মধ্যে প্রথম চিত্রে একবার সঞ্চিত শক্তি বের করতে হবে, দ্বিতীয় চিত্রে এখানে সঞ্চিত শক্তি বের করতে হবে। প্রথম চিত্র নিয়ে আমি যদি কাজ করি, প্রথম চিত্রে এটা, তাহলে দেখো তো এই দুইটা আছে হলো C1 আর C2 সমান্তরালে আছে C3 এর সাথে শ্রেণীতে। তাহলে প্রথম চিত্রে আমাদের কাজ করতে হবে। প্রথম চিত্রে দেখো, প্রথম চিত্রে কি C1 এবং C2 সমান্তরাল, তাহলে CP ইকুয়াল টু C1 প্লাস C2, তাহলে কত 2 প্লাস 1 ইকুয়াল টু 3 মাইক্রোফ্যারাড। ওকে, এবার আসো এই লাস্টে হচ্ছে C3 টা কিন্তু এখানে শ্রেণীতে, তাহলে 1 বাই সিপির সাথে 1 বাই C3, তাহলে এটা কত আসে 1 বাই 3 প্লাস হচ্ছে হলো 1 বাই 3, তাহলে এটা হচ্ছে হলো, সুতরাং CS হবে আমি দেখতে পাচ্ছি 1.5 মাইক্রোফ্যারাডে ইয়েস। তাহলে মাইক্রোফ্যারাডে কে নিয়ে গেলে 1.5 ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাডে। তো যেহেতু আমাদের শুধু কাটটা লাগবে, C1 একটা লাগবে, কোনো একটা ধারকে সঞ্চিত শক্তি বলো, চার্জ বলো, বিভব পার্থক্য, যে কোনো একটা ধারকে, স্পেসিফিক একটা ধারকে বের করতে গেলে পুরা বর্তনীর আগে তুল্য ধারকত্ব বের করতে হয়, তারপরে পুরা বর্তনীর কিউ বের করতে হয়, কিউ ইকুয়াল টু সিবি সিএসভি। তাহলে সিবি কত 1.5 ইন্টু সিএস, এটা হচ্ছে সিএস, ভি কত, ভি হচ্ছে 220 ভোল্ট। তাহলে এটা দেখো তো কত চার্জ আসে, 1.5 ইন্টু 10 ইনভার্স কত 6, 3.3 ইন্টু 10 ইনভার্স 4 কুলম। আচ্ছা, এই চার্জটা এই সিএস এর মধ্যে যতগুলা ধারক আছে তাদের সবার সমান সমান হবে, কারণ সিএস হচ্ছে হলো শ্রেণীতে তুল্য ধারকত্ব। তাহলে এখানে সিএস টার মধ্যে আছে কে কে, সিপি এবং সি3, তাহলে এটা হবে হচ্ছে হলো কিউপি, এটাই হবে কিউ3। তো আমাদের কিউ3 নিয়ে কাজ নাই, মানে হচ্ছে এই ধারক নিয়ে আমাদের কাজ নাই, এটাতে সঞ্চিত আমাদের লাগবে এটার কিছু লাগবে। তো এটার জন্য আমরা আবার আরেকটা কাজ করতে পারি, বলতো কি, এই দোনোটা ধারকের দেখো এখন কিউপি যদি জানি তাহলে আমি ভিপি বের করতে পারবো, আর কিউ3 এর জন্য ভি3 বের করতে পারবো। মানে চার্জ গুলা পেলে আমরা বিভব পার্থক্য বের করতে পারি, বিভব পার্থক্য পেয়ে গেলে চার্জ ওইটার সাথে রিলেটেড চার্জ গুলো বের করতে পারি, কারণ ধারকত্ব সবগুলোটা জানি। তাহলে এখানে এটা আমরা ভিপিটা আমাদের লাগবে কেন, কারণ ভিপি হচ্ছে এই সিপির মধ্যে আছে হচ্ছে এই কিউ1, আমাদের C1 আমাদের এটাই লাগবে। বুঝতেছো তো? দেখো আমাদের C1 ধারকের সঞ্চিত শক্তি লাগবে, তাহলে চাইলে আমরা Q3 যেহেতু পাইছি V3 ও বাইর করতে পারি, কিন্তু এটা দরকার নাই আমাদের। VP এটা হচ্ছে হলো QP ডিভাইড বাই হচ্ছে হলো কি CP, তাহলে QP কত, এটা 3.3 ইনটু 10 ইনভার্স। CP কত, এই যে CP 3 মাইক্রোফ্যারাডে, তাহলে 3 ইনটু 10 ইনভার্স কত 6 ভাগ হচ্ছে হলো 3 ইনটু 10 ইনভার্স 6। আমি দেখতে পাচ্ছি এটা আমার 110 ভোল্ট আসছে। এই যে 110 ভোল্টটা আসলো, তোমরা বলো তো এই দোনোটা সমান্তরালে আছে না, তাহলে এদের দুইজনের বিভব পার্থক্য কি হবে, সেম সেম হবে না? অবশ্যই সেম সেম হবে। সেটা কার সমান, বিপির সমান তাদের, কারণ সিপি দিয়ে বের করছি, সিপির মধ্যে কে কে আছে, C1 আর C2, তাহলে এই ভিপিটা হবে C1 এবং C2 এর দুইজনেরই, তাহলে এটা বলতে পারি V1, এটাই বলতে পারি V2। আমাদের যখন V1 পেয়ে গেছি, C জানি, তাহলে সঞ্চিত শক্তি Q1 ইকুয়াল টু হচ্ছে হলো হাফ C1 V1 স্কয়ার, তাহলে হাফ C1 কত 2 মাইক্রোফ্যারাডে, 2 ইনটু 10 ইনভার্স 6, V1 কত, এই যে 110 স্কয়ার, তাইলেই তো তুমি এখান থেকে হচ্ছে কত জুল আসে পেয়ে যাও। এখনো চাইলে তুমি বের করতে পারো, এটা 110 স্কয়ার ইনটু 0.5 ইনটু 2 ইনটু 10 ইনভার্স 6, আমি দেখতে পাচ্ছি এটা
আমার এরকম আসলো 0.0121 এত জুল। বলো সবাই বুঝছো? এইবার দ্বিতীয় ধারকে বের করতে হবে আমাদেরকে। দ্বিতীয় ধারকের ক্ষেত্রে এখানেও ঠিক সেম একটা ব্যাটারি লাগানো আছে, এখানে এই দুইটা সমান্তরালে এটার সাথে এরপর শ্রেণী, তাহলে C2 আর C3 দ্বিতীয় চিত্রে, C2 আর C3 হচ্ছে সমান্তরালে, দেখো তাহলে CP ইকুয়াল টু হবে কি C2 প্লাস C3, তাহলে কত 1 মাইক্রোফ্যারাডে প্লাস 3, তাহলে 4 মাইক্রোফ্যারাডে। আর এখানে হচ্ছে হলো সিপি, এই সিপিটা হচ্ছে হলো আবার দেখো সিপিটা হচ্ছে হলো এই C1 এর সাথে শ্রেণীতে দ্বিতীয় চিত্রে, তাহলে হচ্ছে হলো 1/CS ইকুয়াল টু 1/CP প্লাস 1/C1, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 1/4 প্লাস হচ্ছে হলো 1 কত 2 C1 এর মান, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 4, এটা 1 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে হলো আচ্ছা 2, হ্যাঁ 2, তাহলে এটা 3/4, তাইলে এত, সুতরাং CS টা কত হবে বলো তো স্যাররা? সুতরাং CS হবে হচ্ছে হলো উল্টোটা, এটা 4/3 মাইক্রোফ্যারাডে, তাহলে 4/3 মানে 1.333 ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাডে, 4/3 মানে 1.333, আরো 3 অনেকগুলো আছে। তাহলে এই CS জানার পর পুরা বর্তনীতে কিউ বের করে ফেলবো, সেটা হচ্ছে CSV। এই CS টা কত 1.333 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু V কত 220 ভোল্ট, তাহলেই তো এখানে চার্জ বের হয়ে যাবে। দেখো 1.33 ইন্টু 10 ইনভার্স হচ্ছে কত 6 ইন্টু 220, আমি এটা দেখতে পাচ্ছি, এখানে আমি না লিখে এখানে লিখি 2.9326 ইন্টু 10 ইনভার্স 4 কুলম। পুরা বর্তনীতে এই পরিমাণ চার্জ সঞ্চিত হয় দ্বিতীয় বর্তনীটাতে, দ্বিতীয় ধারকটাতে। এবার তোমরা যদি চিন্তা করো স্যার এই কিউ বের করার পর এই কিউটা সিএস দিয়ে বের করছি, এই সিএস এর মধ্যে কে কে আছে? সিএস এর মধ্যে আছে সিপি C1, তাইলে এখানে আমরা বলতে পারি না এটা হচ্ছে হলো কিউপি, এটাই হচ্ছে হলো কিউ1, পারি কিনা? পারি। তাহলে কিউ1 বের করার পর এবার তো আমাদের সঞ্চিত শক্তি যেটা এটার দ্বিতীয় চিত্রে C1 এর মধ্যে মানে কিউ1 প্রাইম, এটাকে আমরা বলতে পারি হাফ C1, দেখো কিউ এই ভালো কথা, এটাকে হাফ সিবি স্কয়ার দিয়ে করতে হবে এরকম কোনো কথা নাই। তো আমরা এখানে চাইলে ছিল এখন যেহেতু কিউ পেয়ে গেছি ভি বের করতে পারি, ভি ইকুয়াল টু কিউ1 বাই মানে ভি1 ইকুয়াল টু কিউ1 বাই C1 দিয়ে, কারণ C1 তো আমি জানি 2 মাইক্রোফ্যারাডে, কিন্তু আমি যেহেতু কিউ জানছি কিউ1 জানছি আর আগে থেকে C1 জানি, তাহলে কিউ আর সি এর মধ্যে আমরা জানি কিউ1 স্কয়ার ডিভাইড বাই 2 C1, এটা দিয়েও তো করা যাবে। তাহলে এটা হবে কত 2.93 ইনটু 9326 ইনটু 10 ইনভার্স 4 ডিভাইড বাই 2 C1, C1 কত 2 ইনটু 10 ইনভার্স 6 ফ্যারাডে, তাইলে তো এখান থেকে এত জুল চলে আসবে। তারপর তুমি চাইলে দোনোটার মধ্যে কি কম্পেয়ার করতে পারো, এই যে U1 এবং U1 প্রাইম এর মধ্যে প্রথম চিত্রের C1 ধারকে সঞ্চিত শক্তি, দ্বিতীয় চিত্রের C1 ধারকে সঞ্চিত শক্তি। বুঝতে পারতেছো? বুঝাতে পারতেছি না? এটা মনোযোগ দিও, হ্যাঁ। তাহলে আমাদের এটা বের না করে, বারবার বলছি এভাবে না করে তুমি এখান থেকে যেহেতু কিউ পাইছো তাহলে তুমি চাইলে ভি বের করতে পারতা, V1 ইকুয়াল টু কিউ1 বাই C1, এখান থেকে ভি ভোল্টেজ আসতো, তারপর আবার চাইলে তুমি কি এই যে ইউটা কিভাবে বের করতে পারতা, এই ধারকে সঞ্চিত শক্তি হাফ সিভি স্কয়ার মানে C1 V1 স্কয়ার, এখানে চলো কি এই C1 হবে এটা, V1 হবে কোনটা এই যে তুমি এখানে বের করে নিছো, এটা দ্বিতীয় চিত্রের জন্য। কেউ চাইলে হচ্ছে হলো কি এই যে ইউ1 প্রাইমটা হাফ কিউভি দিয়েও বের করতে পারো, কিউভি মানে হচ্ছে ভি বের করে V1 তাহলে কিউ1 তো এখানে পাইছো, এবার ধরো V1 টা বাইর করলে এই সূত্রের সাহায্যে, তারপর এখানে এনে বসাই দিলে এটা দিয়েও হবে। তো ভাই আমার হচ্ছে হলো যখনই আমি আমার সি গুলো আমি জানি আর কিউ এখানে পাইছি, সাথে সাথে কিউ পাওয়ার পর এটা দিয়েই তো আমি করে ফেলতে পারি, এই জন্য এটা দিচ্ছি প্রথমে, যেটা দিয়ে তাড়াতাড়ি হবে, যেটা দিয়ে সহজ হবে। স্যার আপনি এভাবে পারতেছেন, আমরা পারবো না, যে আমরা পারি না, যে স্যার আমি হচ্ছিল আপনাদের সময় থাকতে এরকম হচ্ছিল হুটহাট পারতাম না, আমি এগুলো পড়াচ্ছি অনেক বছর ধরে, পড়াইতে হচ্ছে কি মোটামুটি হয়ে গেছে প্রসেস, আমরা বুঝতেছি আমি টিচার হিসেবে, কিন্তু তুমি স্টুডেন্ট হিসেবে নাও বুঝতে পারো, ঠিক আছে, প্রথমবার তো আবার একবার দেখো, ঠিক আছে, ট্রাই করো, নিজে নিজে বেশি বেশি সলভ করে ট্রাই করবা, তাহলে পারবা ইনশাল্লাহ। এরপরের প্রবলেমে চলে যেতে পারি। চিত্রানুযায়ী বর্তনীতে যুক্ত ধারকগুলোর প্রতিটির মান 900 পিকোফ্যারাডে, পাত দ্বয়ের ব্যবধান দেওয়া আছে 0.4 সেন্টিমিটার, ধারকের যে কোনো একটি পাতের প্রত্যেকটা ধারকের ধারকত্ব সি হচ্ছে হলো 900 পিকোফ্যারাডে, তাহলে 900 পিকোফ্যারাডে, পিকো মানে কিন্তু ন্যানো না, তাহলে 900 ইনটু হবে পিকো মানে 10 ইনভার্স 12 ফ্যারাডে, দেখো মাইক্রোফ্যারাডে মানে কি 10 ইনভার্স 6। এবার দেখো
এই এখানে হচ্ছে ডি ডি দেওয়া আছে হচ্ছে 0.4 সেন্টিমিটার, মানে হচ্ছে এই 0.004 মিটার। তো আমাদেরকে বাইর করতে হবে এটা আমরা জানি না, তো আমরা জানি ইকুয়াল টু চলো এই সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই কি ডি। তাহলে সুতরাং এ ইকুয়াল টু সি ডি ডিভাইড বাই এপসাইলন নট। সি কত 900 পিকোফ্যারাডে, 900 ইনটু 10 ইনভার্স কত 12, ডি কত 0.004 ডিভাইড বাই এপসাইলন নট 8.854 ইনটু 10 ইনভার্স 12। দেখো এটা পারবা না এখন তোমরা ক্যালকুলেশন করতে, আমি করে দিতে হবে এটা সোজা। প্রত্যেকটা ধারকের হচ্ছে কি পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, প্রত্যেকটা ধারকের মানও কি 900 পিকোফ্যারাডে। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এটা একটু করে তারপর তোমাদেরকে উত্তর বলতেছি। তোমরা হচ্ছে অনেকেই পারো না, ক্যালকুলেশন করতেও পারো না, হ্যাঁ আমার মতো ডামিস আর কি তোমরা। 8.854 আমার অনেক সময় ক্যালকুলেশন ভুল হয়ে যায়, এই জন্য নিজেকে ডামিস বলছি। আচ্ছা এটা আসতেছে হচ্ছে স্যার 0.4066 মিটার স্কয়ার। তাহলে প্রত্যেকটা ধারকের দুই মানে প্রতিটা ক্ষেত্রফল, প্রতিটা পাতের ক্ষেত্রফল হচ্ছিল 0.4066 মিটার স্কয়ার। এবার দেখো এটা যদি আমরা করি, বলছে C3 ধারককে অপসারণ করে C1 ধারকের মধ্যে কাগজ দ্বারা পূর্ণ করা হলে বর্তনী সঞ্চিত শক্তি পূর্বাপেক্ষা বেশি হবে কিনা। প্রথমে পূর্বাপেক্ষা বেশি হবে কিনা, তাহলে প্রথম ক্ষেত্রে আগে বের করতে হবে সঞ্চিত শক্তি, তারপরে না চেঞ্জ করব। প্রথম ক্ষেত্রে হচ্ছিল C2 যেভাবে আছে এভাবে, তাহলে উপরের দোনোটা C1 আর C2 আছে শ্রেণীতে, নিচে C3 এর সাথে আছে সমান্তরাল। দেখো এই দুইটা কিভাবে আছে শ্রেণী, তারপর এটার সাথে সমান্তরাল। তাহলে প্রথমে আমাদের সি পুরা তুল্য ধারকত্ব বের করে তারপর 1/CS এটাকে বলতে পারি 1/C1 প্লাস 1/C2। তাহলে 1/C1 কত 900, আমি 900 1/900, তাহলে এটা হচ্ছিল 2/900। সুতরাং CS ইকুয়াল টু কত 450 পিকোফ্যারাডে। এখন তো আমরা এরপর দেখতে পাচ্ছি এই উপরের C1 C2 মিলে যে একটা CS বানাইছে, এই CS কিন্তু নিচে C3 এর সাথে সমান্তরাল আছে। তাহলে হচ্ছিল সুতরাং ফাইনালি CP বা C ইকুয়াল টু হচ্ছিল CS প্লাস কত C3 450 প্লাস হচ্ছিল 900, তাহলে কত 1350 পিকোফ্যারাডে। চাইলে তোমরা এটাকে 1350 ইনটু 10 ইনভার্স 12 ফ্যারাডে বানাই ফেলতে পারো। তাহলে প্রথম ধারকের ক্ষেত্রে প্রথম অবস্থায় সঞ্চিত শক্তি U ইকুয়াল টু হাফ CV স্কয়ার। তাহলে হাফ C হচ্ছিল কত 1350 ইনটু 10 ইনভার্স 12, V স্কয়ার হচ্ছিল 9 ভোল্ট স্কয়ার। তাহলে দেখো তো কত আসে, তোমরাই করো 1350 ইনটু 10 ইনভার্স কত 12 ইনটু 81 ইনটু এটা দেখতে পাচ্ছি 5.4675 ইনটু 10 ইনভার্স 8 জুল। দেখো ইউ ইকুয়াল টু এটা। আবার দেখো আবার তুমি এখন যদি কাজ করো, এবার দ্বিতীয় মানে যখনই C3 কে অপসারণ, C3 মানে এটা বাদ, তোমার এটা বাদ মানে তখন C1 আর C2 আছে সমান্তরালে আছে, তাই তাদের তুল্য ধারকত্বটাই হবে পুরাবর্তন সরি শ্রেণীতে আছে, সমান্তরাল বলে ফেলছি। C1 C2 পরপর শ্রেণীতে আছে, এটা বাদ, তো তাহলে এই দুইটা হচ্ছে কি শ্রেণীতে তুল্য ধারকত্বটাই হবে পুরাবর্তনী তুল্য ধারকত্ব। কিন্তু এখন C1 এর মাঝখানে আবার হচ্ছে কাগজ ঢুকাইছে, তাহলে C1 চেঞ্জ হয়ে যাবে, C2 আগের মতোই থাকবে 900 পিকোফ্যারাডে, C3 এটার মধ্যে কাগজ দ্বারা পূর্ণ করছে, তার মানে মাঝখানে C1 এর পাত দুইটার মাঝখানে পুরো খালি জায়গাটার মধ্যে কে ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট একটা পদার্থ ঢুকেছে। তাহলে C1 টা আর C1 থাকবে না, নতুন করে C1 এই এখানে কিন্তু C3 অপসারণ করছে, তাহলে C1 প্রাইমটা হয়ে যাবে হচ্ছে K ইনটু C1। তাহলে আর K হচ্ছে 3, মানে আমরা জানি হচ্ছে পুরা জায়গাটা জুড়ে পাত দুইটার মাঝখানে যদি শূন্য মাধ্যম না রেখে পুরাটাই হচ্ছে কে ডাইইলেকট্রিক বিশিষ্ট কোনো পদার্থ রাখে, তাইলে বুঝতে হবে যে হচ্ছে ওইটা কি ওই ধারকত্ব হচ্ছে কে গুণ হয়ে যাবে। তাহলে এটা হবে 900 পিকোফ্যারাডে মানে 2700 পিকোফ্যারাডে। এবার দেখো C1 প্রাইম আর C2 তো আছেই, C2 আগেরটাই 900, তাহলে এরা শ্রেণীতে আছে, তাহলে সুতরাং 1/CS বা এখন দিয়ে তুমি 1/CS ইকুয়াল টু 1/C1 প্রাইম প্লাস 1 কি C2, C3 তো বাদই, তাহলে এখান থেকে দেখো এটা 1/2700, হ্যাঁ 2700 ঠিক আছে, প্লাস 1 কত এটা C2 কত, C2 আগের মতোই 900 আছে, তাহলে এটা দাঁড়াচ্ছে হলো কত, এটা আমি দেখতে পাচ্ছি নিচে যদি 2700 দেই আমি,
উপরে হচ্ছে হলো সরি 1 প্লাস হচ্ছে হলো 3, তাহলে কত দাঁড়ায় 2700, সরি 4/2700। তাহলে এখন আমাদের এটার এরপরে কাজ কি? সুতরাং এই যেখান থেকে সিএস টা বের করে নেওয়া, সিএস ইকুয়াল টু কি হবে বলো তো? 2700 মানে 2700/4। তাহলে 2700/4 মানে 450 নাকি? সরি না 450 হবে না, 700 কত যেন 2700 ভাগ 4, 675, 675 পিকো ফ্যারাডে। চাইলে এটাকে আমরা 675 ইন্টু 10 ইনভার্স 12 ফ্যারাডে নিয়ে যেতে পারি। যদি নিয়ে যাই এরপরে কাজ কি? এবার সঞ্চিত শক্তি বের করা, দ্বিতীয় চিত্রের জন্য এটা আবার কি করলে C3 অপসারণ করে, এখানে এটা কিন্তু লেখা উচিত ছিল, অপসারণ করে C1 এর মধ্যে কাগজ কাগজ প্রবেশ করালে প্রবেশ করালে এই যে U1 প্রাইম এটা হচ্ছে হাফ CV স্কয়ার। CS কোনটা? এটা এখানকারটা। এবার হাফ দ্বিতীয় ক্ষেত্রেরটা 675 ইন্টু 10 ইনভার্স 12 ইন্টু হচ্ছে 9 স্কয়ার। তাহলে এখান থেকে তোমাদের এটা কত আসে দেখো তোমরা, এখানে তো 10 ইন্টু 12, এই 675 ইন্টু 10 ইনভার্স 12 ইন্টু 0.5 ইন্টু হচ্ছিল 81। আমি দেখতে পাচ্ছি এটা 2.73 ইন্টু 10 ইনভার্স 8 জুল আসছে। তাই আমাদের প্রথম ক্ষেত্রে সঞ্চিত শক্তি এত, দ্বিতীয় ক্ষেত্রে সঞ্চিত শক্তি তার চেয়ে কমে গেছে দেখো, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে যে হচ্ছিল বলছে পূর্বাপেক্ষা বেশি হবে কিনা, না পূর্বাপেক্ষা কম হবে। যে দেখো ইউ প্রাইম কমে গেছে, কি হয়েছে? C3 ধারকটাকে সরাইয়া C1 এর মধ্যে কে ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট মানে 3 ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট একটা কাগজ পূর্ণ করছি। তাহলে C1 টা চেঞ্জ হয়ে এখন 2700 পিকো ফ্যারাডে হয়ে গেছে, ধারকত্ব বেড়ে গেছে। ধারকত্ব বেড়ে গেলে হচ্ছে কি হয়ে যাওয়ার কথা? সঞ্চিত শক্তি কি বেড়ে যাওয়ার কথা। কিন্তু এই ধারকটা আবার এর সাথে কিভাবে আছে? শ্রেণীতে থাকার কারণে ওভারঅল তুল্য ধারকত্ব কম আসছে আগের তুলনায়। তুল্য ধারকত্ব আগে যা আসছিল তার চেয়ে কম আসছে, এই জন্য সঞ্চিত শক্তিও আগের চেয়ে কম আসছে। বুঝতেছো সবাই? আচ্ছা, এরপরে আমরা পরের প্রবলেমে চলে যাব। তার আগে ভিডিওটা ঠিকঠাক রেকর্ড হচ্ছে কিনা একটু দেখি আমরা। হ্যাঁ, সুন্দর মতোই রেকর্ড হচ্ছে। এবার পাশের বর্তনীতে C1 C2 দুটি সমান্তরাল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা, এটা স্টার মার্ক দাও সবাই, স্টার মার্ক। হ্যাঁ দেখো, পাশের বর্তনীতে C1 C2 দুটি সমান্তরাল পাত ধারক, এগুলো সমান্তরাল পাত ধারক। ব্যাটারিগুলো আমাদের টাইপার, এগুলা ব্যাটারি প্লাস প্রান্ত বড় মাইনাস প্রান্ত ছোট হওয়ার কথা, এগুলোকে ধারকের মতো দিয়ে ফেলছে। দেখো এই দুইটি পাতের ব্যবধান 0.5 সেন্টিমিটার এবং ধারকত্ব 600 পিকোফ্যারাড। সবগুলা ধারকেরই ধারকত্ব সেম C1 C2 এবং পাতের ব্যবধান এত। বলছে পরবর্তীতে এগুলা এভাবে একবার সাজাইছে, পরবর্তীতে C1 ধারকে এত কাগজ দ্বারা পূর্ণ করছে, আর C2 ধারকের ঠিক মাঝখানে সমান্তরাল পাতের অনুরূপ একটি পাত ঢুকাইছে। ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল, গ নাম্বার খুবই সোজা। সি যেহেতু সবগুলা C1 C2 দুটো সেম, তাহলে C ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। তাহলে এখানে আমাদের প্রতি পাতের ক্ষেত্রফল, সুতরাং এই এ ইকুয়াল টু কি সিডি ডিভাইড বাই এপসাইলন নট। সি কত? 600 পিকোফ্যারাডে, 600 ইনটু 10 ইনভার্স কত 12। ডি কত? পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব 0.0085 মিটার ডিভাইড বাই এপসাইলন নট 8.854 ইনটু 10 ইনভার্স কত। চাইলে তোমরা এটা বের করতে পারো, আমি আর বের করে দেওয়া লাগবে না, করি তোমরা করো, ক্যালকুলেশন করো, এটা যা আসবে তাই হচ্ছে তত মিটার স্কয়ার। শেষ। এটা সোজা, এরকম একটা অঙ্ক আগেও করাইছি একটু আগে, এই যে এখানে একটা করাইছি না, একই রকম। তাহলে এখানে হচ্ছে হলো এটাতে চলে আসে। এবার আমারে বলছে হচ্ছে হলো ধারক দুটিতে কাগজ ও পাত প্রবেশ করানোর পর বর্তনী সঞ্চিত তড়িৎ শক্তির কিরূপ পরিবর্তন। তাহলে শুরুতে একবার সঞ্চিত শক্তি বের করতে হবে। আমাদের ভিডিওতে একদম ওই প্রশ্নটা আসে কিনা, আসে প্রশ্নের ইয়া থেকে আমি এখান থেকে সুন্দর করে করি, এই জায়গা। হ্যাঁ, এই জায়গা থেকে করতে করতে আসি, কারণ জায়গাটা আমাদের ছোট, প্রশ্ন বড় করে লেখা হয়েছে তো। তাহলে আমরা এখান থেকে যখন করে করে আসবো, দেখো সবাই ধারক শুরুতে মানে হচ্ছিল প্রথম ক্ষেত্রে হচ্ছিল তো আমরা কাগজও ঢুকাই নাই, পাতও ঢুকাই নাই, তাহলে কোনটা কিভাবে আছে? সমান্তরালে। তাহলে ডিরেক্ট সিপি ইকুয়াল টু হচ্ছে C1 প্লাস C2। তাহলে এটা কত? প্রত্যেকটা হচ্ছে 600 পিকোফ্যারাডে, তাহলে হচ্ছিল 600 প্লাস 600
এই 1200 পিকোফ্যারাডে। তার মানে 1200 ইন্টু 10 ইনভার্স 12 ফ্যারাডে সিপি। সিপি যদি এটা হয়ে যায় তাহলে আমরা এখানে হচ্ছে সঞ্চিত শক্তি ইউ পেয়ে যাব হচ্ছে হাফ সিভি স্কয়ার, মানে সিপি ভি স্কয়ার। তাহলে হাফ সিপি হচ্ছে 1200 ইন্টু 10 ইনভার্স 12 ভি স্কয়ার। ভি কত? 200 ভোল্ট, তাহলে 200 স্কয়ার। তাহলে এখান থেকে সঞ্চিত শক্তি চলে আসবে। এটা হচ্ছে 1200 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 12 ইন্টু হচ্ছে 200 স্কয়ার ইন্টু, আমি দেখতে পাচ্ছি এটা 2.4 ইন্টু 10 ইনভার্স 5 জুল আসছে এত। এইবার আসো স্যার এর পরের কনসেপ্টটুকু, এটাই চমৎকার একটা কনসেপ্ট, যে হচ্ছে ধারক দুটাতে কাগজ, মানে ধারক দুটাতে তো আর কাগজ ঢুকায় নাই, এটার মধ্যে কাগজ ঢুকাইছে দেখো বলছে, আর এটার মধ্যে হচ্ছে কি এই অনুরূপ একটা পাত ঢুকাইছে। তাইলে এখানে আমি লিখতে পারি কাগজ ও পাত ঢুকানোর পর, কাগজ ও পাত ঢুকানোর পর। তাহলে প্রথম ক্ষেত্রে এই যে C1 টার মধ্যে হচ্ছে কাগজ পুরাইছে এত কে বিশিষ্ট পুরা দিয়ে C1, তাহলে C1 চেঞ্জ হয়ে যাবে, C1 প্রাইম হবে। C1 কি হবে? প্রাইম। এই C1 এর আমরা জানি দুইটা পাতের মাঝখানে কে ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ ঢুকাইলে, মানে পুরা যদি রাখা হয়, মানে যদি হচ্ছে কোনো জায়গায় শূন্য মাধ্যম না রাখে, পুরাটাই যদি ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে পুরা করে ফেলে, তাইলে ধারকত্বটা কে গুণ হয়ে যায়। তাহলে কে C1, কে কত? 3.5, C1 কত? 600। তাহলে এটা কত আসে দেখো তো, 2150 মনে হয়। 600 ইন্টু হচ্ছে 3.5, সরি 2100 পিকোফ্যারাডে। এইবার আসা হচ্ছে C2। মনে রাখবে একটা সমান্তরাল পাতধারকের মাঝখানে যদি ঠিক মাঝখানে, এখানে বলছে ঠিক মাঝখানে, যে দেখো ঠিক মাঝখানে যদি একটা একই রকম অনুরূপ পাত রাখো, মানে সমান্তরাল পাত দুইটার ঠিক মাঝখানে মধ্যবিন্দু মাঝখান বরাবর যদি একটা পাত রাখো, তাইলে এই ধারকের কোনো ধারকত্ব চেঞ্জ হয় না, অর্থাৎ C2 প্রাইমটাও কি C2 এর সমান, অর্থাৎ হচ্ছে 600 পিকোফ্যারাডেই হবে। এটা তোমরা স্যার এভাবে করে ফেলবো? হ্যাঁ এভাবে করতে পারো, কিন্তু এটা প্রমাণ করে দেখতে পারো তোমরা, এটা যে চেঞ্জ হয়। দেখো যখন তুমি এই দুইটা পাতের মাঝখানে, ধরো দুইটা পাতের মাঝখানে এই যে এদের মাঝখানে ঠিক আরেকটা পাত রাখলাই, পাতলা পাত অনুরূপ পাত, তখন এই দূরত্বটা হয়ে গেছে d/2, এই দূরত্বটা হয়ে গেছে d/2। এখন এখানে একটা ধারক, এটা একটা ধারক C1, এখানে একটা ধারক C, এই দুইটা পাত মিলে একটা ধারক, এই দুইটা। তারপর এরা কিভাবে আছে? আবার পাশাপাশি আছে, তাহলে শ্রেণীতে আছে। একটা জিনিস মনে রাখবা এখানের ক্ষেত্রে, মানে এই এই অংশটুকুর জন্য তোমরা এটা হচ্ছে বলতে পারো যে হচ্ছে এখানে আবার নতুন হচ্ছে কি, তুমি এটাকে কি দিবা? C1 প্রাইম দিছো, এটাকে C2 প্রাইম দিব এটাকে, তাহলে এগুলাকে CX দাও, CY দাও, CX CY দাও। এই CX CY দেখো দুইটা ধারক তো এখানে শ্রেণীতে আছে, তাহলে আগে CX বের করে নিতে হবে। মনে রাখবে এখানে এইটাই বুঝতে হবে যে CX টা হবে হচ্ছে 2C। তুমি বলো স্যার কেন? আমরা জানি C ইকুয়াল টু এপসাইলন নট A/D, পাতগুলার ক্ষেত্রফল সেম, ক্ষেত্রফল এপসাইলন নট ধ্রুবক হইলে এটা এটার ব্যস্তানুপাতিক। দেখো দূরত্ব, এখন এই ধারকের দূরত্ব অর্ধেক হয়ে গেছে, তাহলে ধারকত্ব তার ডাবল হয়ে যাবে, তাহলে এটার ধারকত্ব হবে 2C, এটার ধারকত্ব 2C। দেখো এই যে দূরত্ব অর্ধেক, তাহলে 2C 2C এবার কিভাবে আছে? আবার শ্রেণীতে, মানে এ একটা ধারক, এ একটা ধারক, 2C 2C শ্রেণীতে। তাইলে এই দুইটা শ্রেণীতে করার পর তুমি ওভারঅল ধারকত্বটা পাবা। তাহলে এখানে এটা হচ্ছে কত, এই আবার দেখো 1 বাই, এই যে দুইটা মিলে শ্রেণী মিলেই তো হচ্ছে কি আবার, মানে আমাদের C2 প্রাইমটা, মানে তাহলে C2 প্রাইম ইকুয়াল টু দেখো 1/CX প্লাস 1/CY। তো এখানে আমরা বলতে পারি 1/2C, ডাবল হয়ে যাচ্ছে কেন এটা বলবা তোমরা, যে আমরা জানি C ইকুয়াল টু, এই চিত্রটা একবার আর কি বলবা, যে আমরা জানি C ইকুয়াল টু এপসাইলন নট A/D, D অর্ধেক হওয়ার কারণে এই ধারকত্ব দ্বিগুণ হয়ে যাবে, তার মানে হচ্ছে এই ধারকত্বটা দ্বিগুণ, এই ধারকত্বটাও দ্বিগুণ, মানে এটা 2C হবে, এটা 2C হবে। তাহলে এখান থেকে দেখি আমরা 2C এরকম ক্যালকুলেশন করতে করতে আসলে 2C উপরে হচ্ছে 1 + 1, তাহলে এটা কত দাঁড়াচ্ছে 2/2C, তাহলে 2 2 কাটা 1/C, তাহলে উল্টাইলে সুতরাং C2 প্রাইমটা দাঁড়াচ্ছে দেখো C। আমি না তোমাদেরকে বললাম দুইটা সমান্তরাল পাতধারকের ঠিক মাঝখানে যদি একটা অনুরূপ একই রকম পাত রাখো, তাইলে হচ্ছে কি হবে না, ধারকত্ব চেঞ্জ হবে না, সেটা পাইছো প্রমাণ। এবং এটা কত বলো তো তোমরা? এটা 600 পিকোফ্যারাডে C।
পিকোফ্যারাডে। তাহলে 600 ইন্টু 10 ইনভার্স কত 12 ফ্যারাডে। এটা যদি হয়ে যায়, এবার আমাদের তো লাগবে হচ্ছে সঞ্চিত শক্তি। তাইলে সঞ্চিত শক্তি ইউ প্রাইম হাফ, ও ভালো কথা, তার আগে এরা দুজন আবার কিভাবে আছে, সমান্তরালে আছে না, এরা দুজন কিভাবে C1 এবং C2, তাহলে এই দুইজনের আবার তুল্য ধারকত্ব বের করতে হবে 1/CS প্রাইম, এটাকে দিয়ে CS প্রাইম ইকুয়াল টু 1/C1 প্রাইম প্লাস 1/C2 প্রাইম। তো আমি এখানে এটাকে একটু এই ক্যালকুলেশনের ঝামেলাগুলো এড়ানোর জন্য পিকোফ্যারাডেতেই রাখবো। এটা যেমন পিকোফ্যারাডেতে রাখছি, এটাও পিকোফ্যারাডেতে রাখি, এখানে ফ্যারাডেতে না নিই। তাহলে হচ্ছে হবে কি, দেখো 1 কত 2100 পিকোফ্যারাডে প্লাস 1 হচ্ছে হলো কত 600 পিকোফ্যারাডে। তাহলে এখানে এটা কত আসে একবারে ক্যালকুলেশন করে বলো তো দেখি। 4200, এটা হচ্ছে 2 প্লাস 6 7, তাহলে এটা হচ্ছে 9 ডিভাইড বাই হচ্ছে 42, এরকম মনে হয়। তাহলে সুতরাং CS প্রাইম হবে হচ্ছে এটার উল্টোটা, 4200 ডিভাইড বাই 9। আমি দেখতে পাচ্ছি এটা 400, হ্যাঁ 467.67, তাহলে 466.67 পিকোফ্যারাডে। এটাকে 466.67 ইন্টু চলো 10 ইনভার্স 12 ফ্যারাডে করে ফেলতে পারি। তারপর এবার যেহেতু এটা হচ্ছিল, ও ভুল এখানে কেন এটা করছি, এটা সমান্তরাল না তো ভাই, আমরা সমান্তরালে তো শ্রেণী কনসেপ্ট মারি দিছি। এই যে C1 দেখো স্যাররা, এই C1 এবং C2 কিভাবে, তো জাস্ট এদের এটা C1 প্রাইম, এখন এটা C2 প্রাইম, তো C1 প্রাইম এবং C2 প্রাইম শ্রেণী সমান্তরালে আছে, সমান্তরালে থাকলে তুল্য ধারকত্ব ওভারঅল হচ্ছে CP, তাহলে এটা CP প্রাইম বা CP দিচ্ছি। তো CP প্রাইম আগেরটার ক্ষেত্রে যে CP দিছি, তো তাহলে এই জন্য এটাকে CP প্রাইম দিছি। এই CP প্রাইম হবে C1 প্রাইম প্লাস হচ্ছে কি C2 প্রাইম, এটা কত 2100 প্লাস কত 600, তাহলে ওভারঅল কত দাঁড়াচ্ছে 2700 পিকোফ্যারাডে। 2700 পিকোফ্যারাডে। এবার ইউ প্রাইম মানে ইউ প্রাইম দ্বিতীয় ক্ষেত্রে মানে এই কাগজ এবং হচ্ছে হলো কি করার পর পাত ঢুকানোর পর ইউ প্রাইম হবে হাফ সি ভি স্কয়ার। এবার হাফ সি, সি কত হবে এই যে 2700 পিকোফ্যারাডে, তাহলে 2700 ইনটু হচ্ছে হলো কত 10 ইনভার্স 12, ভি স্কয়ার কত 220 নাকি 200 এটাকে স্কয়ার করো তাহলে তো হয়ে যায় 2700 ইনটু 10 ইনভার্স কত 12 ইনটু হচ্ছে 400 না অ্যাকচুয়ালি 200 স্কয়ার ইনটু হচ্ছে 0.5। আমি দেখতে পাচ্ছি এটা 5.4 ইনটু 10 ইনভার্স 5 জুল আসছে। তাহলে বলছে শক্তির কিরূপ পরিবর্তন হবে, আগে শক্তি ছিল 2.4 ইনটু 10 ইনভার্স 5, এখন 5.4 হয়ে গেছে, তাহলে শক্তি বৃদ্ধি পাইছে, তাহলে শক্তি বৃদ্ধি, সঞ্চিত শক্তি বৃদ্ধি, এই ইউ প্রাইম মাইনাস ইউ যা আসে উত্তর তাই। এটা বিয়োগ করে দেখো তুমি পারবা না ইনশাআল্লাহ তোমরা, মানে 3 ইনটু 10 ইনভার্স 5 জুল পরিমাণ শক্তি বেড়ে গেছে। খুবই চমৎকার একটা কোশ্চেন, এগুলো বুঝে বুঝে সলভ করতে হয়। এবার আসেন এর পরের প্রবলেমে চলে যাই আমরা। একটি সমান্তরাল পাতধারকের প্রতি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, পাতদ্বয় বায়ুতে পরস্পর 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত, মানে ডি দেওয়া আছে, এ দেওয়া আছে, প্রত্যেক পাতে সঞ্চিত চার্জ কিউ দেওয়া আছে, তাহলে সবই তো দেওয়া আছে, বাইরে করবে কি, ধারকের পাতদ্বয়ের চার্জ ঘনত্ব নির্ণয় করো। আচ্ছা, পাতদ্বয়ের চার্জ ঘনত্ব সিগমা ইকুয়াল টু কি তোমরা জানো, কিউ বাই কি এ, কিউ বাই এ, তাহলে কিউ কত 8.9 ইনটু 10 ইনভার্স 10, এ কি মিটার স্কয়ার, 10 ইনভার্স 4 তো সেন্টিমিটার স্কয়ার, 10 ইনভার্স 4 দ্বারা গুণ করে মিটার স্কয়ারে নিয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে হলো 8.9 ইনটু 10 ইনভার্স 10 ডিভাইড বাই হচ্ছে 10 ইনভার্স কত 8, দেখি কত আসে, 8.9 ইনটু 10 ইনভার্স 10 ভাগ হচ্ছে হলো 10 ইনভার্স 8। আমি এটা দেখতে পাচ্ছি হলো আমাদের চার্জ ঘনত্ব 0.089 কুলম মিটার স্কয়ার পার মিটার স্কয়ার, কুলম পার মিটার স্কয়ার, আমাদের চার্জ ঘনত্ব শেষ। একদম খুবই সোজা একটা আধানের তলমাত্রিক ঘনত্ব বা চার্জ ঘনত্ব কিউ বাই এ, এটা আমি তোমাদেরকে পড়িয়েছি ধারক কনসেপ্ট পড়ানোর সময়। এরপরে এটাতে বলছে হচ্ছে হলো পাতদ্বয়ের মধ্যকার বিভব পার্থক্য অর্ধেক করা হলে ধারকটির সঞ্চিত শক্তি পূর্বাকার সঞ্চিত শক্তির 1/4 হবে কিনা, এটাও আমি গত ভিডিওতে এরকম একটা অঙ্ক করাইছি। তাহলে নরমালি সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু
হাফ সিভি স্কয়ার। এবার ভি যদি তুমি ভিটা চেঞ্জ করো, ভি অর্ধেক করা হলে অবশ্যই যেহেতু চলো কি এখানে ভি অর্ধেক করছি, একই ধারক, তাহলে ধারকত্ব কি থাকবে, সেম ধরে করতে হবে। ধারকত্ব সেম ধরে আমরা যদি এটা করি, তাহলে এখানে দেখো এই ইউ প্রাইম হবে তখন হাফ সি ভি বাই টু এটা, তাহলে এখানে হাফ সি ভি স্কয়ার বাই 4 আমি দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমি লিখতে পারি 1/4 সিভি ইন্টু হাফ সিভি স্কয়ার। তাহলে 1/4 এই হাফ সিভি স্কয়ার মানে কি ইউ, তাহলে ইন্টু ইউ। ইউ মানে কি আদি সঞ্চিত শক্তি বা শুরুতে। তাহলে বলছে পাঠদ্বয়ের বিভব পার্থক্য অর্ধেক করা হলে ধারকটিতে সঞ্চিত শক্তি পূর্বাকার সঞ্চিত শক্তির 1/4 হবে কিনা, হবে তো। এই যে দেখো পূর্বের সঞ্চিত শক্তির 1/4 হচ্ছে এখন বর্তমানে সঞ্চিত শক্তি, একদম ইজি। এটা এভাবে করে দিতে পারো, ঠিক আছে। আর বোঝানো লাগবে এটা কদ্দূর বলে, যদি বলে সঞ্চিত শক্তি কদ্দূর হ্রাস পাবে, তাহলে ডেল ইউ সঞ্চিত শক্তি হ্রাস, এটা হচ্ছে হলো ইউ বাই 4 মাইনাস হচ্ছে হলো কি এই ইউ। তাহলে কত হবে দেখো তো, এই এটা ইউ মাইনাস হচ্ছে হলো, ও উল্টা লিখছি, উল্টা, বড়টা থেকে ছোটটা বাদ যাবে না, আমার ছোটটা থেকে বড়টা আমি বাদ দিচ্ছি। ইউ মাইনাস এই ইউ বাই হচ্ছে 4, তাহলে 3u/4, এটা মানে 4/3 শক্তি হচ্ছে হলো কি হ্রাস পাইছে সঞ্চিত শক্তি। তাহলে এটা আমরা বুঝছি, আশা করি সবাই, এটা কঠিন কিছু না। এরপর আর কি প্রবলেম আছে কিনা দেখি। আছে, এখানে একটা প্রবলেম আছে। একটি সমান্তরাল, এটা কোথায় আসছে, এটা দিনাজপুর বর্ষতে। একটি সমান্তরাল পাতধারকের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, বায়ু দ্বারা পূর্ণ, পাতদ্বয়ের বিভব পার্থক্য দেওয়া আছে। উদ্দীপক অনুসারে ধারকটির ধারকত্ব খুবই সোজা, ধারকত্ব যেহেতু বাইর করতে হবে, সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি ভাই 8.854 ইন্টু 10 ইনভার্স কত 12, এ কত 1.65 মিটার স্কয়ার, মিটার স্কয়ারই লাগবে, সেন্টিমিটারে 2, তাহলে 0.02 মিটার। তাইলেই তো হয়ে গেছে সি, শেষ ফেরাডে। ভাই এটা আমি করাইতে চাচ্ছি না, তারপর করাইতে হচ্ছে, কারণ অনেকেই হচ্ছে বলবে স্যার আপনি ক্যালকুলেশন রেখে রেখে চলে যান কেন, ভাগ 0.02, এটা 7.3 ইন্টু 10 ইনভার্স 10 ফ্যারাডে। তোমরা ক্যালকুলেশন করে দেখো, আমার ক্যালকুলেশন যদি ভুল হয় ক্যালকুলেশন কারেকশন করবা, বাট প্রসেস ঠিক আছে। বায়ু মাধ্যমে বলেই দিছে এখানে বায়ু দ্বারা পূর্ণ, এই জন্য এপসাইলন নট এ বাই ডি। এরপর এটার ঘ নাম্বারে যদি আমি করি, একটি সমান্তরাল পাতধারক, আচ্ছা একই প্রশ্ন তো, ধারকটির মধ্যবর্তী স্থানে এত ডাইইলেকট্রিক ধ্রুবকের একটি বস্তু দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে। তাহলে আগে একবার এটা দিয়ে একটা সঞ্চিত শক্তি বের করে ফেলবা সি। তাহলে প্রথমে হচ্ছে হলো এই প্রথম ক্ষেত্রে ইউ ইকুয়াল টু ইউ1 দিচ্ছি হাফ সিভি স্কয়ার। অলরেডি ভি তো কত, ব্যাটারি বিভব পার্থক্য হচ্ছে এই যে পাত দুইটার বিভব পার্থক্য 60, তাহলে হাফ সি তো অলরেডি আমরা জানি 7.3 ইন্টু 10 ইনভার্স 10, ভি স্কয়ার কত 60 স্কয়ার, তাহলে এটা করো ফেলো না, ইন্টু 60 স্কয়ার ইন্টু পয়েন্ট, আমি দেখতে পাচ্ছি 1.3148 ইন্টু 10 ইনভার্স 6 জুল। এবার যখন ডাইইলেকট্রিক ধ্রুবক ইয়া বসাবো তখন ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে, সেটা দেখো দ্বিতীয় ক্ষেত্রে এটা ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে কত, যেহেতু এটা দ্বারা এই ডাইইলেকট্রিক ধ্রুববিষ্ট পূর্ণ করছি, মানে মাঝখানে পাত দুইটার মাঝখানে খালি জায়গা রাখি নাই, তাহলে হচ্ছে এইটাই হচ্ছে কি এত গুণ হয়ে যাবে, তাহলে 2.8 সি হয়ে যাবে, তাই না, এটার এত গুণ। তারপরে কেউ যদি বলে যে না আমি এভাবে করব না, তাহলে তুমি এভাবে করতে পারো এপসাইলন নট কে এ বাই ডি। তাহলে এপসাইলন নট কে এ বাই ডি করলে অ্যাকচুয়ালি তুমি 8.854 ইনটু হচ্ছে কে কত 2.8, এ কত আগের মতো 1.65, ডি কত 0.02 মিটার। তাহলে এখান থেকে তুমি এটা পাবা হচ্ছে পূর্বের ধারকত্বের দিক, এই যে পূর্বের ধারকত্ব যেটা, এটা আমি 7.3 ইন্টু 10 ইনভার্স 10, এটা আমি মারি দিই, এটার 2.8 গুণ মারি দিই, তাইলে তো আমার এটা ডিরেক্ট চলে যাবে। তোমরা ক্যালকুলেশন করো, আর আমি হচ্ছে কি 2.044 ইন্টু 10 ইনভার্স 9 এত ফ্যারাডে। তাহলে ফ্যারাডে যদি এইটা এখন দ্বিতীয় ক্ষেত্রে ধারকত্ব হচ্ছে এটা, তাহলে সঞ্চিত শক্তি কত হবে, এটা u1, তাহলে এটা u2 দিচ্ছি হাফ সি প্রাইম ভি স্কয়ার, তাহলে হাফ সি প্রাইম কত 2.044 ইন্টু 10 ইনভার্স 9, ভি স্কয়ার কত 60 স্কয়ার, তাহলেই তো হচ্ছে ইন্টু 60 স্কয়ার ভাগ 2। আমি দেখতে পাচ্ছি এটা 3.68 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মাইনাস 6 জুল।
তাহলে দেখো সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে। এবার তুমি দেখো আগের সঞ্চিত শক্তির তুলনায় এটা বাড়ছে, তাহলে সঞ্চিত শক্তি বৃদ্ধি মানে ডেল ইউ ইকুয়াল টু হচ্ছে ইউ টু মাইনাস কি ইউ ওয়ান, যতটুকু বৃদ্ধি পাবে বিয়োগ করে, এই দুইটার মধ্যে বিয়োগ করে দেখা দাও, শেষ না? মজা। এরপর আর কোনো আমাদের প্রবলেম আজকে নাই, এটা ইদ্দুর পর্যন্তই, এরপরে আর কোনো প্রবলেম নাই। যেহেতু আর কোনো প্রবলেম নাই তাহলে ইদ্দুর পর্যন্তই থাকলো। ধারকের বেসিক টাইপের একটা ভিডিও গেল, তারপর ম্যাথ প্রবলেমের একটা ভিডিও গেল, আজকে হচ্ছিল কি সৃজনশীল সলভিং করলাম। আগামী ক্লাসে এমন কিছু ধারক করব, বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে বিভিন্ন ভার্সিটিতে বাংলাদেশের, এবং হচ্ছিল আরো কিছু হচ্ছে এক্সট্রা আমরা ধারক চেষ্টা করব ওই ভিডিওতে সমাধান করা ইনশাআল্লাহ। তাহলে ওইটা মনে হয় খুব সম্ভবত ধারকের লাস্ট ভিডিও হতে পারে, এরপর আরো দিতে পারি, আরো একটা দিলে হচ্ছে ধারক তো অনেক লম্বা টপিক, তো আমরা চেষ্টা করব যদি হচ্ছে কোনো কিছু বাদ থাকে তাহলে আবার ভিডিও আরেকটা দিব, মানে ক্লাস বারুক সমস্যা নাই, কিন্তু আমাদের সব টপিক বা কনসেপ্ট গুলা কি হইতে হবে, ক্লিয়ার হইতে হবে। ঠিক আছে, যদি কোনো কিছু না বুঝো তাহলে কমেন্ট সেকশনে জানাবে, অন্যরা তোমাকে বুঝিয়ে দিবে বা আমিও কমেন্ট করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কোথাও। আর যদি আমার কোথাও কোনো ক্যালকুলেশন ভুল হয় কারেকশন করে নিও তোমরা। আর কোথাও যদি কনসেপচুয়াল ভুল হয় আমার জানার কারণে, জানার ভুলের কারণে, বা বুঝানোর ভুলের কারণে, বা শব্দ বলার ভুলের কারণে, সেটা যদি বড় গুরুতর কোনো ভুল হয় কমেন্ট সেকশনে জানায়ও, তাইলে আমিও শুধরে নিতে পারবো, অন্য যারা ভিডিওটা দেখবে তারাও বুঝবে যে এই জায়গায় একটা কি আছে, ধরো ভুল আছে, কথা বুঝিও। আর যদি হচ্ছিল দেখো যে হচ্ছিল না মানে ওইরকম ভুল না, এটা হচ্ছিল জাস্ট হয়তো ক্যালকুলেশনে ভুল বা বানান শব্দের একটা ভুল, তাইলে হচ্ছিল কি ওইটা তোমরা বুঝে নিলেই হবে। সবাই আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি একটু দোয়া করবা, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবা, যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ ভাবে অনেক দিন যাবত একসাথে থাকার তৌফিক দান করেন। ঠিক আছে, তোমরাও ভালো থাকো, আল্লাহ হাফেজ।